আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সাধারণ জ্ঞানের ক্লাসে। আজকে আমরা চতুর্থ নাম্বার ক্লাস করব সাধারণ জ্ঞানের। আমরা যে কোর্স শুরু করেছি আপনাদের জন্য, বিশেষ করে এনটিআরসি এর যে নিয়োগ পরীক্ষা সেটাকে উদ্দেশ্য করে। এর সাথে পাশাপাশি আমরা ১০ থেকে ২০তম গ্রেডের যেকোনো চাকরির পরীক্ষায় আপনি এটার প্রিলির জন্য একটা ভালো প্রিপারেশন প্ল্যাটফর্ম, একটা ভালো প্রিপারেশন কোর্স আপনার জন্য হতে পারে। তো সে উদ্দেশ্যে আমরা আ আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি একটা কোর্স চালু করেছি এবং আপনারা শুরু থেকে সাথে আছেন। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সাথে থাকবেন। অনেকে যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি শারীরিক ও মানসিকভাবে বেশ ভালো আছি। তো শুরু করব আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা ৪ নাম্বার ক্লাস করব। ব্রিটিশ শাসন নিয়ে মূলত পড়াশোনা করব। কি পড়াশোনা করব সেই বিষয়ে একটু পরে যাচ্ছি। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট মনে করিয়ে দিই। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন ইতোমধ্যে যে আপনাদের জন্য আগামী ২ মার্চ থেকে ২ মে থেকে আমরা পরীক্ষার ব্যবস্থা করেছি। তো এই পরীক্ষা দিতে হলে যে কাজটা করতে হবে, আমাদের প্রাইভেট পেইড গ্রুপে যুক্ত হতে হবে। তো পেইড গ্রুপে কিভাবে যুক্ত হবেন? আমরা তো এটা ফ্রি কোর্স মানে আপনাদের জন্য রান করছি। তো পেইড গ্রুপে কিভাবে যুক্ত হবেন? যুক্ত হওয়ার জন্য এই যে এখানে যে বইটা দেখছেন অল ইন ওয়ান কোয়েশ্চেন ব্যাংক, এই বইটা কিনতে হবে। বইটা কিনে আপনি মেসেজ দিবেন এবং আপনাকে ওই নাম্বার অনুযায়ী পেইড গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। আগামী শনিবার থেকে যে পরীক্ষাটা আপনার জন্য শুরু হতে যাচ্ছে, এই পরীক্ষাটা আপনার জীবনের একটা মাইলফলক হতে পারে। আপনার জীবনের একটা চেঞ্জিং পয়েন্ট হতে পারে। আমি একটু বুঝিয়ে বলি কিভাবে। অনেকে হয়তো ভাবছেন যে আ বইটা জাস্ট আপনার হাতে দেয়ার জন্য এই কথা বলছি। না, এইটা বইয়ের দাম মাত্র ৳৩৫০। যদি আপনি একটা অনলাইন কোর্স করতে যাইতেন তাহলে তো অনেক বেশি টাকা লাগতো, তাই না? আমরা এই কোর্সটা যদি টাকা বিনিময়ে আপনার কাছে বিক্রি করতাম তাহলে কিন্তু ৳৩৫০ এই কোর্সটা বিক্রি করতাম না, তাই না? আরো বেশি টাকা নিতাম নিঃসন্দেহে। তো ৳৩৫০ দিয়ে এই বইটা কেন কিনবেন আপনি সেটা একটু বলি। বইয়ের মধ্যে ৪,০০০ প্রশ্ন আছে এবং এই ৪,০০০ প্রশ্নের ১,০০০ বাংলা, ১,০০০ ইংরেজি, ১,০০০ সাধারণ জ্ঞান এবং ১,০০০ হচ্ছে গণিত। এই মোট ৪,০০০ প্রশ্ন আছে। এই ৪,০০০ প্রশ্ন আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং আপনার প্র্যাকটিসকে যেন আপনি অবশ্যই প্র্যাকটিস করতে বাধ্য হন এবং এইজন্যেই আমরা পরীক্ষায় মানে দারুণ একটা রুটিন তৈরি করেছি আপনার জন্য। রুটিনটা নিশ্চয়ই দেখেছেন। আমাদের পরীক্ষা কিভাবে হবে সেটা একটু বলি। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বইটা আপনি কিনবেন কিনা। এই পরীক্ষার প্রসেসটা শুনে তারপর আপনি ডিসিশন নিন। এখনো যারা কিনেননি তাদের জন্য বলছি। আর যারা কিনেছেন একটু ধৈর্য ধরেন। আপনার অন্য ভাই-বোন যারা এখনো কিনেনি তাদের জন্য একটু বলি কথাগুলো। আমরা পরীক্ষা নিব আগামী শনিবার থেকে। পরীক্ষা আ মান বন্টনটা একটু দেখি। পরীক্ষায় আমাদের এই যে ক্লাস নিচ্ছি আমরা, ক্লাস থেকে থাকবে ১৫ নাম্বার। আর যে বইয়ের কথা বলছি এই বই থেকে থাকবে ১৫ নাম্বারের প্রশ্ন। মোট নাম্বার পরীক্ষার মোট নাম্বার তাহলে হচ্ছে ৩০। এই ৩০ নাম্বারের পরীক্ষায় ১৫টা নাম্বার থাকবে, ১৫টা প্রশ্ন থাকবে। এই যে ক্লাস নিচ্ছি, ক্লাসে যে আলোচনা হচ্ছে, ক্লাসের আলোচ্য বিষয়, মুখস্থ অংশ সব মিলে ১৫ নাম্বারের প্রশ্ন থাকবে। আর যে বইয়ের কথা বলছি অল ইন ওয়ান কোয়েশ্চেন ব্যাংক, এখান থেকে থাকবে ১৫ নাম্বারের প্রশ্ন। তো পরীক্ষা এই ১৫ নাম্বারের একটু মানে হিসাব করে দেখি আমরা কত প্রশ্ন শেষ করতে পারবো এই পরীক্ষা শেষে। ১৫ নম্বরের পরীক্ষা থাকবে, এটা তো শুধু আমি জিকের কথা বলছি, তাই না? জিকে। এটা আমি জাস্ট জিকের কথা বলছি। এবার জিকের প্রতিটা পরীক্ষায় ১৫টা করে প্রশ্ন থাকবে আর পরীক্ষার সংখ্যা হবে ২৪টি। ২৪টি পরীক্ষা হলে ১৫টা প্রশ্ন। আমি জাস্ট আগে ক্লাসের হিসাব করছি যে ক্লাসের থেকে কয়টা প্রশ্ন আপনি প্র্যাকটিস করবেন। তাহলে এখান থেকে থাকে ৩৬০ যদি গুণ করা হয়। ৩৬০টি প্রশ্ন। এই ২৪টি পরীক্ষায় আমার ক্লাস থেকে আপনি ৩৬০টি প্রশ্নের উত্তর দিবেন। এবার ৪টা বিষয়েরই তো এই ২৪টা করে প্রশ্ন হবে, তাই না? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ ৪টা বিষয়েরই তো এই ৩৬০টি করে প্রশ্ন হবে। তাহলে
4টা বিষয়ে যদি 360টি করে প্রশ্ন হয় তাহলে গুণ করলে 1440টি প্রশ্ন হয়। 1440টি প্রশ্ন আপনি শুধু এই ক্লাস থেকে সলভ করবেন, পরীক্ষা দিবেন। আর এই যে 15টা প্রশ্ন বই থেকে, এই 15টি করে মোট আমরা কত হাজার যেন প্রশ্ন রেখেছি বইয়ে? 4000 প্রশ্ন। তাহলে বই থেকে প্লাস ক্লাস থেকে আপনি এখানে প্রশ্ন সলভ করবেন 5440টি। 5440টি শেষ করলেন, এতেই কি শেষ হয়ে গেল? আপনি এই যে 15টি প্রশ্ন বই থেকে থাকবে, এই বই থেকে যে 15টি প্রশ্ন থাকবে, এই 15টি প্রশ্ন আপনি রুটিন একটু খেয়াল করে দেখেন, এই 15টি করে প্রশ্ন আপনার 4000 প্রশ্ন অন্তত 3বার, মানে অন্তত না একেবারে 3বার শেষ করবেন। আমি কি বোঝাতে পারলাম? আমি ক্লাস থেকে বললাম আপনি 4টা ক্লাসে, মানে 4টা সাবজেক্টের 24টা করে 96টা ক্লাসে মোট 1440টি প্রশ্ন সলভ করবেন। সাথে আমাদের এই যে 4000 প্রশ্নের যে বই, এই বইটা এই পরীক্ষার মধ্যেই রুটিন দেখে বুঝতে পারবেন যে 3বার শেষ করবেন এই বই। তাহলে এই 4000 প্রশ্ন 3বার শেষ করেছেন, প্লাস এই 1440টি প্রশ্ন অন্তত একবার শেষ করেছেন। তো এই 1440টি প্রশ্নই কি আপনি পড়ে পরীক্ষা দিবেন? আর বেশি প্রশ্ন পড়বেন না? আমি আজকের ক্লাসে যা পড়াচ্ছি তার মধ্যে জাস্ট 15টি প্রশ্নই পড়ে পরীক্ষা দিবেন? আরো তো বেশি পড়বেন। তাহলে এই সংখ্যাটা আরো অনেক বেড়ে যায়। এবার চিন্তা করে দেখেন তো, এই যে 2 মাস পর আপনি প্রায় 10,000 প্রশ্ন, আমি যদি বলি আপনি বই থেকে আরো যে প্র্যাকটিস করবেন, মানে টেক্সট বুক থেকে, সব মিলে প্রায় 10,000, আমি ধরে নিলাম 10,000 না, অন্তত 6-7 হাজার প্রশ্ন তো সলভ করা হবেই। তাহলে এই পরীক্ষাগুলো শেষে আপনি জাস্ট কোথায় দাঁড়াবেন এটা এখন আমি বলবো না, এটা ফিল করেন। এখন পরীক্ষা কিভাবে দিবেন? পরীক্ষা দিতে হলে তো গ্রুপে যুক্ত হতে হবে, আর গ্রুপে যুক্ত হতে হলে ভাই বইটি কিনতে হবে। সো আর কথা বলছি না, বই কিভাবে কিনবেন কমেন্টে লিংক দেওয়া আছে, বইটি দ্রুত সংগ্রহ করুন এবং এই পরীক্ষার জার্নিতে অংশগ্রহণ করুন, এবং পরীক্ষা শেষে আপনি নিজেই বুঝতে পারবেন পরিবর্তনটা কোথায় হয়েছে, কেমন হয়েছে। আজকের ক্লাসের মূল অংশে প্রবেশ করব আমরা। আজকের ক্লাসের আলোচ্য বিষয় একটু খেয়াল করি। আজকের ক্লাসটা একটু দীর্ঘ হতে পারে, সো সবাই মেন্টালি প্রিপারেশন নেন। অনেক বড় একটা ইতিহাস পড়াবো, এবং দেখি ক্লাসে কি অবান্তর কিছু পড়াবো নাকি সেটা একটু দেখি। আমার ক্লাসের আলোচ্য বিষয়টা দেখি, ব্রিটিশ শাসনামলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সংস্কার আর আন্দোলন। সিদ্ধান্ত, সংস্কার এবং আন্দোলন, অর্থাৎ ব্রিটিশ শাসনামলে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিছু সংস্কার কাজ করা হয়েছে এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এই জাস্ট 3টা টপিককে ফোকাস করে ক্লাসটা নিব। এখন ব্রিটিশ আমলের যত যা কিছু আছে তা যদি আমি পড়াতে শুরু করি তাহলে অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এত সময় তো আপনার হাতেও নাই, প্রয়োজনও নাই। সো পরীক্ষায় যেগুলো আসে আমি ক্লাসটি একটু অন্যভাবে সাজিয়েছি। গতানুগতিক আপনি ইতিহাস যেভাবে পড়ে এসেছেন ব্রিটিশ আমলের, আমি ক্লাসটি সেভাবে সাজাইনি। যেভাবে সাজালে আপনার মনে থাকবে বেশি, যেভাবে আপনি সিরিয়ালি মনে রাখতে পারবেন সেভাবে সাজিয়েছি। গত ক্লাসটি বলেন তো, গত ক্লাসটি ইতিহাসের যে মধ্যযুগ পড়ালাম, সিরিয়ালে কি ধারাবাহিকতা মনে নাই আপনাদের? নিশ্চয়ই মনে আছে। ঠিক এভাবেই। আর বাড়ির কাজ বা মুখস্থ অংশ, বাংলাদেশের বিখ্যাত মসজিদ ও মন্দির, এটা যে কোনো বই আছে, বই থেকে জাস্ট এই টপিকটা পড়ে নেবেন। হ্যাঁ, বারবার জিজ্ঞেস করবেন না যে স্যার পিডিএফ দেন, এই অংশের পিডিএফ দিব না। হ্যাঁ, এই অংশের পিডিএফ দেওয়ার দরকার নাই। সো যার হাতে যে বই আছে ওই বই খুললেই পাবেন এই টপিকগুলো, এগুলো মুখস্থ করে ফেলবেন। সামনে যাই, শুরু করি ক্লাস। ভারতে আসার জলপথ আবিষ্কার। কি যেন পড়বো আমরা? মূলত ব্রিটিশদের ইতিহাস পড়বো, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সংস্কার ও আন্দোলন। তো ভারতে বা বাংলায় ব্রিটিশ বা ইউরোপীয়রা কিভাবে কখন কে আসলো সেটা একটু জানার দরকার। আমরা তো এর আগের ক্লাসে দেখলাম যে আমাদের এদের শাসন করেছিল প্রথমে হিন্দু, তারপরে বৌদ্ধ পাল, তারপরে আবার সেন বংশের হিন্দু, তারপর একসময় তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিল মুসলিমরা। তারা প্রায় 550 বছর এদের শাসন করলো। এরপরে ইউরোপীয়রা, বিশেষত ব্রিটিশরা এদের শাসন করলো। তো ইউরোপীয়রা কিভাবে আসলো সেটা একটু জেনে নিই। জলপথ আবিষ্কার, এখানে দেখেন ইউরোপ মহাদেশ এইটা, আর এটা হচ্ছে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান। ঠিক আছে? তো এখানে এই ইউরোপ থেকে এই ভারতে তারা আসার
একটাই পথ ছিল, সেটা জলপথ, সহজ পথ। কিন্তু তখনও এই আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর পাড়ি দিয়ে এই ভারতে আসার জলপথ আবিষ্কার হয়নি। প্রথম এই জায়গাটা একটু খেয়াল করি, বার্থোলোমিউ ডিয়াস উত্তম আশা অন্তরীপে পৌঁছান 1487 সালে। উত্তম আশা অন্তরীপ হচ্ছে এই জায়গাটার নাম, কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ। তার মানে বার্থোলোমিউ ডিয়াস 1487 সালে পর্তুগিজ নাবিক, তিনি এই পর্তুগাল থেকে এই আটলান্টিক মহাসাগরের এই পাশ দিয়ে, আফ্রিকার এই পাশ দিয়ে এই পর্যন্ত পৌঁছান। 1487 সালে এই পর্যন্ত পৌঁছান। এরপরে ভাস্কো দা গামা, এর নাম নিশ্চয়ই আমরা সবাই শুনেছি, তিনি উত্তম আশা অন্তরীপ পার হয়ে, উত্তম আশা অন্তরীপের আরেকটা নাম হচ্ছে কেপ অফ গুড হোপ, পার হয়ে তিনি ভারতের কালিকট বন্দরে পৌঁছান 1498 সালে। তার মানে এই যে এই পর্যন্ত এসে বার্থোলোমিউ দিয়াসের যে অভিযান থেমে গেছিল, ঠিক এই সেম পথ অনুসরণ করে উত্তম আশা অন্তরীপ পার হয়ে ভারতের কালিকট বন্দরে ভাস্কো দা গামা পৌঁছালেন 1498 সালে। এরই মধ্যে দিয়ে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার হলো, এবং পরবর্তীতে পর্তুগিজ, তারপরে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ, ডাচ, হ্যাঁ, এরা সবাই আস্তে আস্তে পর্যায়ক্রমে এদেশে এসেছে ব্যবসার উদ্দেশ্যে। সবাই ব্যবসার উদ্দেশ্যে এসেছে, কিন্তু অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল উপনিবেশ স্থাপন করা। এই যে কয়েকটা জাতি এসেছে, তার মধ্যে একমাত্র ইংরেজ জাতি আমাদের ভারতে, আমাদের উপমহাদেশে রাজত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এখানে এই চারটা দেখি, ভারতে ইউরোপের কোন জাতি কখন এসে, তাদের মানে নিক নেম কি, তারা এদেশে কি নামে পরিচিত ছিল, তারা ভারতে কখন এসেছে, বাংলায় কখন এসেছে, ভারতে প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেছে কখন, বাংলায় প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেছে কখন, এই চারটা খুব সুন্দর করে মুখস্থ করে নিতে হবে। বিশেষত লাল দাগ দেওয়া এই তথ্যগুলো দেখেন, একটু আমি বলি। পর্তুগিজ, ভারতে ইউরোপীয়দের মধ্যে প্রথম আসে কিন্তু ব্রিটিশরা না, ইংরেজরা না, প্রথম আসে পর্তুগিজ। যেমন ভাস্কো দা গামা, তিনি কিন্তু একজন পর্তুগিজ ছিলেন, পর্তুগালের অধিবাসী। তাহলে পর্তুগিজরা এদেশে কি নামে পরিচিত ছিল? ফিরিঙ্গি নামে। পর্তুগিজদের এদেশের মানুষ বলতো ফিরিঙ্গি। তারা 1498 সালে কালিকট বন্দরে আসলো। এরপরে 1516 সালে তারা বাংলায় এসেছিল। তারা ভারতে প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করেছিল 1502 সালে। কোন জায়গায়? কোচিন নামক জায়গায়। আর বাংলার হুগলিতে 1517 সালে তারা প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেছিল। এইভাবে দেখেন, পর্তুগিজ, ইংরেজ, ডাচ, ড্যানিশ, ফরাসি বা ফ্রেঞ্চ, 1 2 3 4 5, এই 5টি জাতির সম্পর্কে ডিটেইল তথ্য দেওয়া আছে। আপনার কাজ হবে এই চারটি খুব মনোযোগ দিয়ে মুখস্থ করা। বিশেষত লাল দাগগুলো, যেগুলো লাল কালার করা আছে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। কালো কালারগুলো মানে নেদারল্যান্ড আর ডেনমার্ক, এদের এই তথ্যগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে প্রত্যেকটাই কোন জাতি আমাদের দেশে কি নামে পরিচিত সেটা গুরুত্বপূর্ণ। সুন্দর করে মুখস্থ করে নেবেন। পরের স্লাইডে যাই। ইংরেজদের ক্ষমতা দখল। ইউরোপীয়রা তো আসলো, আসার পরে এবার ইংরেজরা কিভাবে ক্ষমতা দখল করলো সেটা একটু জেনে নিই। দেখেন, আমরা গত ক্লাসে পড়েছি 1757 সালে 23শে জুন পলাশির প্রান্তরে পলাশি যুদ্ধের মাধ্যমে এদেশে মুসলিম শাসনের সমাপ্তি ঘটে এবং ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে। ব্যাপারটা ওইখান থেকেই শুরু হচ্ছে। 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা হেরে যান। এরপরে ইংরেজরা সরাসরি ক্ষমতা গ্রহণ করেননি। ইংরেজরা ক্ষমতায় বসায় মীর জাফরকে। মীর জাফর কিছুদিন ক্ষমতায় থাকে, তারপরে মীর জাফরকে চেঞ্জ করে মীর জাফরের জামাই মীর কাসিমকে ক্ষমতায় বসায় ইংরেজরা। ইংরেজরা ডিরেক্ট ক্ষমতা দখল করছে না, কিন্তু ইংরেজরাই শাসক পরিবর্তন করছে। একজনকে বসাচ্ছে, মন মতো না হলে, কথা না শুনলে ওকে সরায় দিয়ে আরেকজনকে বসাচ্ছে। এইভাবে মীর কাসিমকে তারা মীর কাসিম ছিলেন নবাব মীর জাফরের জামাই। মীর জাফরের জামাই মীর কাসিম ক্ষমতায় বসলেন। বসার পরে তিনি নিজের মতো স্বাধীনভাবে দেশ পরিচালনা করবেন।
হ্যাঁ, কিন্তু ইংরেজরা তো এটা সহ্য করবে না। ইংরেজরা বলে, ও বাবা আমার বিড়াল আমাকেই বলে ম্যাও, আমি যা বলি তা শোনে না, তাহলে তো বেটাকে সাইজ করতে হবে। আর মীর কাসিম মনে করে যে বেটারা আসছিস ব্যবসা করতে, তোরা সিরাজউদ্দৌলাকে পতন করছিস ভালো কথা, আমাদের সহায়তাই তো করছিস, তো এইবার তোরা ভাবিস না যে তোরা রাজ্য চালাবি। এটা কার কথা? মীর কাসিমের কথা। দেখেন দুজনের মধ্যে কিন্তু অলরেডি সংঘাত তৈরি হওয়ার একটা জায়গা তৈরি হলো। সো এই প্রেক্ষিতেই মূলত বক্সারের যুদ্ধ হয় 22 অক্টোবর 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। এই বক্সারের যুদ্ধে মীর কাসিম সহ তার জোট বাহিনীর পরাজয় ঘটে ইংরেজদের কাছে। বক্সারের যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় চিরতরে মুসলিম শাসনের অবসান ঘটে। ঠিক আছে, এরপরে ইংরেজরা সরাসরি এই শাসন ক্ষমতা হাতে তুলে নেয়, যায় শাসন ক্ষমতায় তাদের পদবিন্যাস। এই পেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ব্রিটিশ শাসকদের পদবি বুঝেন না তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন দিয়ে খেয়াল করুন, বুঝে নিন ব্রিটিশ শাসকদের পদবিন্যাস। দেখেন এখানে লেখা আছে গভর্নর, এখানে লেখা আছে গভর্নর জেনারেল, আর এখানে আছে ভাইসরয়। তিনটা আলাদা আলাদা ডেজিগনেশন। ঠিক আছে, আমরা আমরা লর্ড ক্লাইভকে বলছি গভর্নর, আমরা লর্ড মেয়োকে বলছি, আমরা লর্ড ওয়ারেন হেস্টিংকে বলছি গভর্নর প্লাস গভর্নর জেনারেল, আমরা ভাইসরয় বলছি, লর্ড মাউন্টকে বলছি ভাইসরয়। তার মানে এই যে 1765 থেকে শুরু করে 1947, 1765 থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা যে শাসন করেছে, এই শাসকদের মোট ডেজিগনেশন ছিল তিন ধরনের। প্রথম দিকে তাদের ডেজিগনেশন ছিল গভর্নর। কাদের গভর্নর বলা হতো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন শাসকদের বলা হতো গভর্নর। তারা একেবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। কে কে? প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভের হাতেই তো সিরাজের পতন হয়েছিল। লর্ড ক্লাইভ ছিলেন প্রথম গভর্নর, আর সর্বশেষ গভর্নর ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং। এখানে গভর্নর ছিলেন তিনজন, আরেকজন ছিলেন লর্ড কার্টিয়ার। লর্ড ক্লাইভ ছিলেন প্রথম গভর্নর, দ্বিতীয় গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার, আর তৃতীয় গভর্নর ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং। এই সময়টা দেখেন 1765 থেকে 1785, এই 20 বছর তিনজন গভর্নর এই ভারত শাসন করেছে। এই তিনজনের পদবি ছিল গভর্নর, কারণ এই তিনজন পিওর কোম্পানির প্রতিনিধি হিসেবে শাসন করেছেন। পরে যাই, গভর্নরের সঙ্গে যুক্ত হলো জেনারেল শব্দটা। গভর্নর জেনারেল কেন বলা হচ্ছে, কেন যুক্ত হলো? তারাও ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই শাসক, তবে ব্রিটিশ পার্লামেন্টের অধীনে ছিল। যখন ব্রিটিশ পার্লামেন্ট দেখলো যে তাদের দেশের একদল ব্যবসায়ী ভারতে গিয়ে ভারত দখল করেছে, তখন নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে বাবা, তোমরা দখল করেছো ভারত, তোমরাই শাসন করো, বাট তোমরা আমাদের পার্লামেন্টের, আমাদের সরকারের অধীনে থেকে শাসন করো। এই ব্যবস্থা যখন চালু হলো তখন এই পদের নাম হয়ে গেল গভর্নর জেনারেল। আর সময়টা ছিল 1785 থেকে 1858 পর্যন্ত। এই সময়ের মধ্যে যত শাসক ছিলেন ব্রিটিশ, তাদের বলা হতো গভর্নর জেনারেল। তো প্রথম গভর্নর জেনারেল কে দেখেন তো? লর্ড ওয়ারেন হেস্টিং। এখানে শেষ গভর্নর যিনি, তিনি আবার প্রথম গভর্নর জেনারেল। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা যে একটা ব্যবস্থার যিনি শেষ, আরেকটা ব্যবস্থার তিনিই শুরু। একই ব্যক্তি ক্ষমতায় থাকাকালীন, শাসক থাকাকালীন সিস্টেম চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার আসি। এবার বলা হচ্ছে ভাইসরয়। ভাইসরয় কাদের বলা হচ্ছে? রানী ভিক্টোরিয়ার অধীনস্থ শাসনকর্তাদের বলা হচ্ছে ভাইসরয় বা বড়লাট। এই ভাইসরয় প্রথম কে ছিলেন দেখেন তো। আচ্ছা, এখানে দেখি সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড কানিং, লর্ড কানিং। আর প্রথম ভাইসরয় ছিলেন লর্ড কানিং। দেখেন আবার এই ব্যবস্থার যিনি শেষ, এই ব্যবস্থার তিনি শুরু। আর 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। এইটা পরীক্ষায় অনেক আসে। জাস্ট এই কয়েকটা তথ্য দেখেন। প্রথম গভর্নর কে ছিলেন, শেষ গভর্নর কে ছিলেন, প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, প্রথম ভাইসরয় কে ছিলেন, শেষ ভাইসরয় কে ছিলেন। এই জিনিসটা জাস্ট মনে রাখবেন। সালটা পরীক্ষায় আসবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। সামনে যাই।
এবার আমরা দেখব ব্রিটিশ শাসক অনেকজন ছিলেন, মানে গভর্নর জেনারেল এবং ভাইসরয় মিলে অনেকগুলো শাসক ছিলেন। সব শাসকের সবকিছু আমরা পড়বো না। আপনারা এতদিনে যা পড়েছেন, তারা পড়েছেন, প্রথমে দেখেছেন লর্ড ক্লাইভ, তারপরে পড়েছেন লর্ড কার্টিয়ার, তারপরে পড়েছেন লর্ড ওয়ারেন হেস্টিং, তারপরে পড়েছেন লর্ড ওয়েলেসলি। এইভাবে শাসকের নাম দিয়ে তিনি কি কি কাজ করেছেন এভাবে দেখেছেন। আজকে আমরা ওইভাবে পড়বো না, আজকে আমরা কাজ দেখব, আর ওই কাজটি কে করেছেন, ওই সংস্কারটি সিদ্ধান্তটি কে নিয়েছিলেন, কখন নিয়েছিলেন, এবং সেই সিদ্ধান্তের ব্যাপারেও একটু বিস্তারিত জানবো। তাহলে প্রথম দেখেন গুরুত্বপূর্ণ, সিদ্ধান্ত এটা একটা বিষয়, সংস্কার এটা একটা বিষয়। প্রথম সিদ্ধান্ত বা সংস্কার হচ্ছে দ্বৈত শাসন। নাম্বার 1, দ্বৈত শাসন ব্যবস্থা। এটি চালু করা হয়েছিল 1765 সালে, চালু করেছিলেন রবার্ট ক্লাইভ। তার মানে বক্সারের যুদ্ধের পর যখন 1765 সালে এলাহাবাদ চুক্তি করা হলো, এই চুক্তির মাধ্যমে ওই সময় যিনি ব্রিটিশ কি বলে যে মুঘল সম্রাট ছিলেন, তার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা চুক্তি হলো যে আপনি নবাব, মানে ওই সময় যিনি হচ্ছে যে ইয়ে ছিলেন, কি বলে যে ব্রিটিশ বলছি কেন, উনি আসলে ছিলেন হচ্ছে নবাব, এবং এই নবাব ছিলেন মূলত ইয়ের প্রতিনিধি, সম্রাটের প্রতিনিধি। তো যাই হোক, এরা চুক্তি করলো 1765 সালে। কে চুক্তি করলো? রবার্ট ক্লাইভ। যে আপনার হাতে থাকবে নিজামত বা বিচার আর শাসন, এই দুটি জিনিস আপনি দেখবেন, আর আমরা রাজস্ব এবং প্রতিরক্ষা ব্যবস্থা এই দুটি দেখে নিব। তার মানে একটি রাষ্ট্রের মধ্যে দুইজন রাজা, দুইজন শাসক, একজন করবেন বিচার আর আইনি ব্যবস্থা দেখবেন, আর আরেকজন টাকা পয়সা, আয় ব্যয় সবকিছু দেখভাল করবেন, আর সাথে সাথে ডিফেন্স সিস্টেম মানে তিনি হচ্ছে যে নিয়ন্ত্রণ করবেন। তো যার হাতে টাকা পয়সা এবং ডিফেন্স, তার হাতেই তো আসলে প্রকৃত ক্ষমতা, তাই না? এই যে দুইটি আলাদা ব্যবস্থায়, আলাদা ব্যক্তির হাতে, আলাদা প্রতিষ্ঠানের হাতে শাসন ব্যবস্থা ভাগ হয়ে গেল, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে দ্বৈত। এই দ্বৈত মানে দুই জনের শাসন। দ্বৈত শাসন মানে দুইজনের শাসন। এটা কিন্তু ওই যে জিনের দ্বৈত না, এটা দ্বৈত। তো এই দ্বৈত শাসন করার ফলে কি হলো? 1770 সাল, যেটাকে বাংলায় 1176 সাল, ইংরেজির 1770 এবং বাংলার 1176 সাল, এই সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষকে ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। এই দুর্ভিক্ষকে বলা হয় 76-এর মন্বন্তর। কেন 76-এর মন্বন্তর বলা হয়? এই যে 76, এই 76-এর কারণেই এটাকে বলা হয় 76-এর মন্বন্তর। ঠিক আছে, আমি একটু দাগগুলো কমিয়ে দিই। এইটা একটা দাগ, এটা একটু আলাদা করি, এখান থেকে 76 পরে যেন বুঝতে পারেন। এই যে 76-এর মন্বন্তর, এই 76-এর মন্বন্তরে বাংলার 1 কোটিরও বেশি মানুষ না খেয়ে মারা গিয়েছিলেন। এই দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন বললাম রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসনের ফলে 76-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ ঘটেছিল। আর যখন এই 1776 সাল যখন চলছে, দুর্ভিক্ষ যখন চলছে, এই সময়ে শাসক ছিলেন, যিনি গভর্নর ছিলেন, তিনি হচ্ছেন লর্ড কার্টিয়ার। লর্ড কার্টিয়ারের সময় 76-এর মন্বন্তর সংগঠিত হয়। এরপর লর্ডের চেঞ্জ হয়, শাসকের চেঞ্জ হয়। 1772 সালে ওয়ারেন হেস্টিং ক্ষমতায় আসেন, বা ব্রিটিশ প্রতিনিধি হিসেবে আসেন, এবং তিনি এই দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেন। এখান থেকে তাহলে কি কি প্রশ্ন আসে একটু বলি। বলবে দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু হয়, দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন, দ্বৈত শাসন ব্যবস্থা রাজস্ব ও প্রতিরক্ষা খাত কার হাতে ছিল, নিজামত বা বিচার কার হাতে ছিল। তারপরে দ্বৈত শাসনের ফলে 76-এর মন্বন্তর সংগঠিত হয় ইংরেজির কত সালে, বাংলার কত সালে। 76-এর মন্বন্তরের সময় ব্রিটিশ লর্ড বা শাসক কে ছিলেন, আর এই দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেছিলেন কে? এই কয়েকটা প্রশ্ন আসবে। পরেরটাতে যাই। 2 নাম্বার ব্যবস্থা হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত, যেটা 1772 সালে লর্ড ওয়ারেন হেস্টিং চালু করেছিলেন। আর উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড 1772 সালে লর্ড ওয়ারেন হেস্টিং তিনিই গঠন করেছিলেন। লর্ড ওয়ারেন হেস্টিং এর অলরেডি 3টা কাজ আমরা দেখলাম। মূলত
একটি ব্যবস্থা আমরা দেখেছি দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বিতীয় নাম্বার হচ্ছে পাঁচশালা ব্যবস্থা, তৃতীয় নাম্বার হচ্ছে উপমহাদেশের প্রথম রাজস্ব বোর্ড গঠন। এর মধ্যে লর্ড ওয়ারেন হেস্টিং আরো মানে যে কাজগুলো করেছেন, তিনি দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেছেন, তিনি পাঁচশালা বন্দোবস্ত ব্যবস্থা চালু করেছেন, তিনি উপমহাদেশের প্রথম রাজস্ব বোর্ড বা বোর্ড অফ রেভিনিউ, যেটা ট্যাক্স খাজনা ইত্যাদি গ্রহণ করে, এখনো আছে আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন সব দেশেই আছে, এটা তিনি লর্ড ওয়ারেন হেস্টিং চালু করেন। এছাড়া প্রথমে ব্রিটিশ ভারতের রাজধানী ছিল যে কলকাতায়, কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গিয়েছিলেন এই লর্ড ওয়ারেন হেস্টিং। এবার পাঁচশালা ব্যবস্থা কি সেটা একটু সংক্ষেপে দেখি। পাঁচশালা বন্দোবস্ত হচ্ছে 5 সাল, এই সাল 5 মানে 5 আর সাল মানে বছর। পাঁচশালা ব্যবস্থা মানে বাংলা, বিহার, উড়িষ্যা এই অঞ্চলের খাজনা ব্যবস্থা 5 বছরের জন্য বন্দোবস্ত করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত। তার মানে 5 বছরের জন্য জমি ইজারা দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হবে। এই 5 বছর যাকে ইজারা দেওয়া হবে, ধরেন আমি একজন জমিদার, এবার আমাকে লর্ড ওয়ারেন হেস্টিং বলল যে তোমাকে বাংলা অঞ্চলের পুরো জমিদারি দিয়ে দিলাম আগামী 5 বছরের জন্য। বাংলা অঞ্চলে এত হাজার টাকা রাজস্ব হবে 5 বছরে, এবার আমার থেকে 5 বছরের খাজনা একবারেই নিয়ে নেবে লর্ড ওয়ারেন হেস্টিং, আর আমি কৃষকদের কাছ থেকে খাজনা তুলবো, আমি জমিদার। এই যে বন্দোবস্ত তাকে বলা হচ্ছে পাঁচশালা ব্যবস্থা। পাঁচশালা ব্যবস্থার মাধ্যমে যে বিষয়গুলো ঘটেছিল, এগুলো বাকি টপিকগুলো একটু আমরা দেখে নিব। আমি আসলে যে কথাগুলো বললাম ওইটাই। এই পাঁচশালা ব্যবস্থাকে 1789 সালে আরেকজন শাসক আসেন যার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস, তিনি 10 শালা ব্যবস্থায় রূপান্তর করেন। অর্থাৎ 5 বছরের জন্য ওয়ারেন হেস্টিং যে ইজারার ব্যবস্থা করেছিলেন ওটাকেই এই কর্নওয়ালিস 1789 সালে বলেন যে না, এটা 5 বছরের জন্য না, 5 বছর পর পর ঝামেলা করতে পারবো না, 10 বছরের জন্য এটা, যে শাহিন আপনাকে 10 বছরের জন্য এই জমিদারি দিয়ে দিলাম, 10 বছরের টাকা দিয়ে দেন, তারপরে আপনি কেমনে খাজনা তুলেন। এই হচ্ছে 10 শালা ব্যবস্থা আর 5 শালা ব্যবস্থা। তাহলে 10 শালা ব্যবস্থাও কিন্তু আরেকটা ব্যবস্থা, যেটি একটু আগে বললাম 1789 সালে লর্ড কর্নওয়ালিস করেছিলেন। আপনাকে জিজ্ঞেস করবে 10 শালা ব্যবস্থার প্রবর্তক কে, 5 শালা ব্যবস্থার প্রবর্তক কে, কে করেছেন? সো এই তিনটা তথ্য, 10 শালা ব্যবস্থা কত সালে কে করেছেন। এরপরে চিরস্থায়ী ব্যবস্থা, ব্যাপার হলো লর্ড কর্নওয়ালিস তিনি প্রথমে 1789 সালে বললেন যে বেটা এই 5 সালের জন্য আমরা এটা করিতে পারিব না, আমরা এটা 10 সালের জন্য করিব। এরপরে দেখা গেল যে 10 বছরের জন্য নানা ধরনের ঝামেলা হচ্ছে, 10 বছর পর পর তো আবার একই কাজ করতে হবে। এবার লর্ড কর্নওয়ালিস বললেন ওকে নো প্রবলেম, আমি এটা জমিদারদের ডেকে বললেন নো প্রবলেম, আমি এটা ডেকে তোমাদের হচ্ছে চিরদিনের মতো দিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবেই তোরা কথা বলে। তো যাই হোক, চিরদিনের মতো দিয়ে দিলাম, একেবারে এককালীন তোমাদের জমি দিয়ে দিলাম, খাজনা এককালীন দিবা, এবং খাজনার হচ্ছে নির্দিষ্ট একটা সময় থাকবে খাজনা পরিশোধ করার সময়, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই খাজনা দিয়ে দিতে হবে, আর কোনো ঝামেলা নাই। এই যে চিরকালের জন্য একবারে স্থায়ীভাবে জমিদারদের ইজারা দিয়ে দিল জমি, এটাকে বলা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এই চিরস্থায়ী বন্দোবস্তের তারিখ এবং মানে শাসক খুবই গুরুত্বপূর্ণ। দেখেন চিরস্থায়ী বন্দোবস্ত, তাহলে 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন। চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কি আমি এটা বলেছি। এখন এখানে আরেকটা বিষয় আছে, চিরস্থায়ী বন্দোবস্তর একটা শর্ত ছিল যে নির্দিষ্ট একটা ডেট, মনে করেন জানুয়ারির 5 তারিখ খাজনা দেওয়ার শেষ সময়, কারেন্টের বিল দেওয়ার শেষ সময়, বিভিন্ন জায়গায় বিল দেওয়ার পেমেন্টের শেষ ডেট লাইন থাকে না, আমাদের ডেডলাইন থাকে। তো এই চিরস্থায়ী বন্দোবস্তর একটা ডেডলাইন ছিল, ধরেন জানুয়ারির 5 তারিখের মধ্যে সকল জমিদারকে তাদের জমিদারির খাজনা ব্রিটিশ রাজকোষে জমা দিতে হবে। এইবার 5 তারিখ তো রাত 12টা পর্যন্ত 5 তারিখ থাকে, কিন্তু রাত 12টা না, বললো সন্ধ্যা সূর্যাস্তের মধ্যে, 5 তারিখ সন্ধ্যার মধ্যে সূর্যাস্তের মধ্যে যদি কোনো জমিদার তার রাজত্বের তার জমিদারির খাজনা ব্রিটিশ সরকারের কাছে না দিতে পারে, তাহলে তার জমি বাজেয়াপ্ত করা হবে এবং নিলামে বিক্রি করে দেওয়া হবে। আপনারা ওই যে বহিপীর নাটক পড়েছেন, বহিপীর নাটকে হাতেম আলী আর তার বাপ হাশেম আলী সম্ভবত, তারা শহরে টাকা জোগাড় করতে গেছিল যে ওই নির্দিষ্ট দিনের মধ্যে
টাকা শোধ না করতে পারলে জমিদারি চলে যাবে, মনে আছে? এইটা হচ্ছে কিন্তু চিরস্থায়ী ব্যবস্থা। যেহেতু সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে টাকা দেওয়ার জমা দেওয়ার একটা ব্যাপার থাকে, তাই এটাকে সূর্যাস্ত আইনও বলা হতো। তো এর মাধ্যমে কিন্তু জমিদাররা কি করত, খাজনা আদায় করার জন্য কৃষকদের উপরে অন্যায় অত্যাচার করত। সো এই 1793 সালে তৈরি হওয়া চিরস্থায়ী বন্দোবস্ত কৃষকদের উপরে জুলুমের মাত্রারও বাড়িয়ে দিয়েছিল। পরের সংস্কার হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড ওয়েলেসলি 1798 সালে এই ব্যবস্থাটা প্রবর্তন করেন। অধীনতামূলক মিত্রতা নীতি আমার স্লাইডে যা লেখা আছে, আমি যখন পিডিএফ দিয়ে দেবো সেটা পড়ে নিন, আগে আমার মুখ থেকে শোনেন, ঠিক আছে? আমি জাস্ট যদি রিডিংয়ে পড়াতাম তাহলে তো ক্লাস নেওয়ার দরকার ছিল না, তাহলে আমি মুখে বলি, স্লাইডটা পেছনে থাকুক। দেখেন ব্যাপারটা হচ্ছে অধীনতামূলক আবার মিত্রতা। অধীনতা তো বুঝেন তাই না, একজনের অধীনে থাকা, আর মিত্রতা মানে বন্ধুত্ব। মিত্রতা মানে কি? বন্ধুত্ব। তার মানে ব্যাপারটা হচ্ছে, শব্দটা বুঝলেই পারবেন, তুমি আমার অধীনে থাকো, আমাকে ফলো করো, আমি যা বলবো তাই শুনবে, এটা হলে তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে। ব্যাপারটা তো তাই না? ধরেন আমরা যাদের সঙ্গে চলাফেরা করি, তারা যদি আমাদের কথা শোনে তাহলে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকে, কিন্তু মতের বিরোধ হলে বন্ধুত্ব কি থাকে? থাকে না। সো অধীনতামূলক মিত্রতা নীতি, এটা হচ্ছে ব্যাপারটা এমন যে এই এই ব্যাপারটা হচ্ছে, এই নীতির অধীনে এমন একটা কাজ করা হতো যে যত রাজ্য আছে, তখনও কিন্তু সমগ্র ভারত ব্রিটিশদের অধীনে আসেনি। ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা এই অঞ্চলটা প্রায় পুরোপুরি ব্রিটিশদের দখলে। এবার আরো যে অঞ্চলগুলো দখল করতে বাকি আছে, সেখানে সব জায়গায় ইংরেজরা যুদ্ধ করে দখল করেনি, বুদ্ধি দিয়ে দখল করেছে। তার মধ্যে একটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। এই জিনিসটা কি, একটু আরেকবার শেষবারের মতো বুঝি। এই জিনিসটার শর্ত হচ্ছে, যারা এখনো স্বাধীন রাজা আছে, স্বাধীন শাসক আছে, তাদের ব্রিটিশ শাসক লর্ড ওয়েলেসলি বলল যে তোমরা তোমাদের রাজ্যের সুরক্ষার জন্য আমাদের ফোর্স তোমাদের রাখতে হবে। এখনো কিন্তু এটা হয়, আমাদের সৈন্যবাহিনী তোমাদের রাজ্যে রাখতে হবে। এই আমাদের সৈন্যবাহিনী তোমাদের রাজ্যকে নিরাপত্তা দিবে, যেন অন্য কেউ এসে তোমাদের দখল করে নিতে না পারে। আর এই যে আমাদের সৈন্যবাহিনী তোমাদের রাজ্যে দিলাম, এর বেতন ভাতা সকল খরচ তোমরাই বহন করবে। যদি কোনো কারণে এর ব্যত্যয় ঘটে তাহলে তোমার রাজ্যটা আমার। ব্যাপারটা এরকম। এটা কিন্তু এখনো আছে পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকার, চীনের, রাশিয়ার সামরিক ঘাঁটি আছে। এই যে সামরিক ঘাঁটি, এই ব্যাপারটাই হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। আধুনিক যুগে সামরিক ঘাঁটি, আর ওই সময়ে ওই ব্যাপার অধীনতামূলক মিত্রতা নীতি। এটি তাহলে এই অধীনতামূলক মিত্রতা নীতির কারণে 1799 সালে বিখ্যাত টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়। টিপু সুলতান হেরে যান এবং ব্রিটিশরা তার রাজ্য দখল করে নেয়। পরের সিদ্ধান্ত বা সংস্কার হচ্ছে সতীদাহ প্রথা বিলুপ্তকরণ। সতীদাহ প্রথা, এটার নাম শুনেন নাই এমন কোনো পাবলিক আশা করি আমার ক্লাসে নাই। সতীদাহ ব্যাপারটা কি আর সেটা বিলুপ্তকরণ বা কি? দেখেন সালটা জেনে নি। কোটি টাকা দামের গুরুত্বপূর্ণ এই সাল 1829। নিজের জন্মসাল ভুলে যাবেন, নিজে কত সালে জন্মগ্রহণ করেছিলেন, কত তারিখে, এটা আপনার অ্যাডমিট কার্ডে হয়তো লেখা থাকবে, কিন্তু লেখা থাকবে না যে চিরস্থায়ী কি বলে যে সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত করা হয়, কে বিলুপ্ত করেন। তাহলে নিজের জন্মসাল, নিজের বাবার জন্মসাল, নিজের ভাই বোনের জন্মসাল হ্যাপি বার্থডে টু ইউ করার জন্য ভুলে গেলেও এই 1829 এই সালটা, আর আগে যেটা বললাম 1793 এই সালটা, এই এতক্ষণ যা পড়লাম তার মধ্যে এই দুইটা সাল কোনোভাবেই ভোলা যাবে না। তাহলে 1829 সালে কি হয়েছিল? সতীদাহ প্রথা বিলুপ্তকরণ আইন পাশ হয়েছিল, এবং এই কাজটি করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে এটা বন্ধ করে দেন। এবার আসি সতীদাহ প্রথা কি, যারা বোঝেন না তাদের জন্য ছোট্ট করে বলি। সতী মানে সতী সাবিত্রী, এটা তো বুঝেন, ক্যারেক্টার বোঝায়। তো একসময় আমাদের হিন্দু সমাজে এরকম একটা রীতি প্রচলিত ছিল যে যদি কোনো স্বামী মৃত্যুবরণ করে তাহলে ওই স্বামীর সাথে একই চিতায় তার জীবিত স্ত্রীকেও পুড়িয়ে মেরে ফেলতে হবে।
দাহ করতে হবে, পুড়িয়ে দিতে হবে। কেন? কারণ একজন মেয়ের যখন স্বামী থাকে না, তখন মানুষ হিসেবে তার শারীরিক ও মানসিক চাহিদা থাকে এবং তার কারণে সমাজে নানা ধরনের অনাচার সৃষ্টি হতে পারে। এটা যেন না হয়, এই জন্য ওই সময়ের যারা হিন্দু পণ্ডিত পুরোহিত ছিলেন তারা এই ব্যবস্থা চালু করেছিলেন এবং বলেছিলেন যে যদি কোনো নারী এই তার স্বামীর চিতায় পুড়িয়ে মেরে ফেলা হয়, মরে যায়, তাহলে সে মরতে যতক্ষণ দেরি, স্বর্গে পৌঁছাতে কোনো দেরি নাই। তার মানে মরলেই ওই চিতায়, স্বামীর চিতায় মরলেই সে স্বর্গে চলে যাবে। ঠিক আছে? তো এটাকে বলা হতো সতীদাহ, যেটা ছিল একেবারে অমানবিক একটা প্রথা। তো রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় ইংরেজ সরকার, তার নাম কি, লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি 1829 সালে আইন করে এটা নিষিদ্ধ করেন যে এরপরে যদি বেটা কেউ এভাবে সতীকে দাহ করিস তাহলে খবর আছে, জেল, জরিমানা, ফাঁসি ইত্যাদির ব্যবস্থা ছিল। এই হচ্ছে সতীদাহ প্রথা বিলুপ্তকরণ আইন। পরেরটা হচ্ছে সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি, বিধবা বিবাহ আইন এবং উপমহাদেশের রেলগাড়ির প্রচলন, এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ করেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি দেখেন প্রত্যেকটাতেই। তাহলে আপনাকে জিজ্ঞেস করবে সত্য বিলোপ নীতি কে চালু করেন, বিধবা বিবাহ আইন প্রচলন করেন কে, উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন কে? এই তিনটারই অ্যান্সার হচ্ছে লর্ড ডালহৌসি বা ডালহৌসি আমরা বলি, অ্যাকচুয়ালি তার উচ্চারণ হচ্ছে লর্ড ডালহৌসি। তো এইবার দেখেন এইখানে তারিখ কোনটা মনে রাখবেন, সাল, এই 1848 এটা আসবে না। সত্য বিলোপ নীতি কত সালে চালু করা হয় এটার চেয়ে গুরুত্বপূর্ণ কে চালু করেন। তাহলে আমরা এখানে এই লর্ডের নাম পড়বো, কিন্তু এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা সাল আর কি, তিনটা সাল। দেখেন বিধবা বিবাহ আইন চালু করলেন লর্ড ডালহৌসি। এখন সিরিয়ালি মনে রাখেন, সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছিল 1829 সালে। তাহলে ধরেন যে নগেন বা খগেন, কেউ একজন মুরব্বী মারা গেল, 80 বছর বয়সে মারা গেল, কিন্তু ওই সময় ওই মুরব্বীরা, হিন্দু মুরব্বীরা বিয়ে করত 15-20 বছরের বা আরো কম, 14-15 বছরের, 12-13 বছরের অল্প বয়স্ক মেয়েকে। এবার 80 বছরের নগেন আর খগেন যখন মারা গেল, তখন তার 15 বছরের যে বউ থাকলো, যাকে সরকার আইন করে মারা নিষিদ্ধ করে দিল, সে কি হয়ে গেল, বিধবা হয়ে গেল না? এবারে বিধবার তো একটা ব্যবস্থা করতে হবে। এইবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাম নিশ্চয়ই শুনেছেন, তিনি একটা সামাজিক আন্দোলন গড়ে তুললেন, ব্রিটিশ সরকারের কাছে আবেদন করলেন এই যে বিধবা আছে তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। কেন অদ্ভুত মনে হচ্ছে? কারণ ওই সমাজে বিধবাদের বিয়ে করা ছিল হারাম, ধর্মীয় রীতি অনুযায়ী তাদের তো আসলে বেঁচে থাকাই হারাম। এবার ওই বেঁচে যে থাকলো, সরকার অবৈধ আইন করে, তাদের ভাষায় সরকার অবৈধ আইন করে বিধবাদের যে বাঁচিয়ে রাখলো, এদের বিয়ে করা হারাম। এইবার বিদ্যাসাগরের চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু করলেন লর্ড ডালহৌসি, যে এখন থেকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে বিয়ে করা যাবে, কোনো হিন্দু বিধবা মহিলাকে কোনো পুরুষ বিয়ে করতে পারবে। এবং বিদ্যাসাগর তার নিজের ছেলের সঙ্গে একজন বিধবার বিয়ে দিয়ে প্রথম এটার শুরু বা প্রচলন করেছিলেন। সত্য বিলোপ নীতি, এটা একটু দেখব। সত্য বিলোপ নীতি হচ্ছে, এই নীতি অনুসারে কোনো রাজা বা শাসকের কোনো পুত্র সন্তান যদি না থাকে তাহলে তার রাজ্যটা ব্রিটিশদের হয়ে যাবে। ওই যে বললাম অধীনতামূলক মিত্রতা নীতি, আমার ডিফেন্স তোমার রাজ্যে রাখতে হবে, যদি কোনো কারণে ব্যর্থ হও রাখতে, যদি কোনো সমস্যা হয় তাহলে তোমার রাজ্যটা আমার। এটা হচ্ছে আরেকটা নীতি। এই নীতির মাধ্যমে তারা আইন করলো যে ভারতে এখনো যে রাজ্যগুলো স্বাধীন আছে, তাদের ওই শাসক বা রাজার যদি পুত্র সন্তান না থাকে, একজন রাজা মারা গেল তো তার সন্তানই হবে রাজা, তাই না? এবার তার কোনো পুত্র সন্তান নেই, তিনি কোনো দত্তক বা মেয়ে সন্তানকে তার রাজ্যের ভার দিতে পারবেন না। আমি রাজা, আমার কোনো পুত্র সন্তান নেই, আমি মারা যাওয়ার সাথে সাথে আমার রাজ্যটা হয়ে যাবে ব্রিটিশের। এটাই হচ্ছে সত্য বিলোপ নীতি। এবার উপমহাদেশের রেল যোগাযোগ নিয়ে একটু জানবো। সেটা হচ্ছে বিশ্বে প্রথম রেল লাইন স্থাপিত হয়েছিল 1825 সালে লন্ডনে। 1853 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেছিলেন, আমরা বললাম যে লর্ড ডালহৌসি, এবং এই রেলটা ছিল হাওড়া থেকে হুগলি পর্যন্ত। আর বাংলাদেশে প্রথম 1862 সালে দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেল যোগাযোগ চালু হয়েছিল। এই তিনটা লাইন পড়ে রাখলে এই আর এখান থেকে কিছু পড়তে হবে না, তবে এই তিনটা লাইন থেকেই প্রশ্ন আসে। পরেরটা কাগজের মুদ্রা প্রচলন, প্রথম বাজেট পেশ আর
পুলিশ সার্ভিস ও বিসিএস ক্যাডার তৈরি, মানে সিভিল সার্ভিস, এই তিনটা কাজ করেছিলেন লর্ড ক্যানিং। খেয়াল করি, কাগজের মুদ্রা, এই লর্ড ক্যানিং 1857 সালে কাগজের টাকা তৈরি করার আগে, আমরা এখন যে কাগজের টাকা ব্যবহার করি এটা প্রথম তৈরি হয়েছিল ভারতে 1857 সালে। এই 1857 সালের আগে সোনা এবং রূপা এগুলো দিয়েই সোনা রূপা তামা ইত্যাদি দিয়ে মুদ্রা মানে তৈরি করা হতো। তো লর্ড ক্যানিং 1857 সালে কাগজের মুদ্রা প্রচলন করেন। তাহলে গুরুত্বপূর্ণ না? তিনটা জিনিসই, কাগজের মুদ্রা কে এবং কখন চালু করেন। পরেরটা, প্রথম বাজেট ঘোষণা করেন। এই যে আমাদের প্রতি বছর জুন জুলাইয়ে বাজেট পেশ হয়, এই বাজেট প্রথম ভারতের জন্য তৈরি করেছিলেন 1861 সালে এই লর্ড ক্যানিং। আমরা এই যে পুলিশ ব্যবস্থা দেখি, আমরা এই যে বিসিএস পরীক্ষা দিই, সিভিল সার্ভিস পরীক্ষা, এই ব্যবস্থাও 1861 সালে লর্ড ক্যানিং চালু করেছিলেন। আজকে এই মুহূর্তে আপনি কোনো অপরাধ করলে পুলিশ যে আপনাকে ধরে নিয়ে যাবে, আদালত যে আপনাকে শাস্তি দিবে, এই সকল আইন মূলত এই লর্ড ক্যানিং এরই তৈরি করা। আমাদের বর্তমানে যে সিভিল সার্ভিস সিস্টেম, পুলিশি আইন, বিচারিক ব্যবস্থা যা চালু আছে সবকিছু লর্ড ক্যানিং এর 1860, 61, 69 এই সময়ে তৈরি করা। ঠিক আছে, পরে আমরা 13টি সংস্কার অলরেডি দেখে ফেলেছি। 14 নম্বর সংস্কার বা সিদ্ধান্ত হচ্ছে আদমশুমারি। উপমহাদেশে প্রথম আদমশুমারি মানে মানুষ গণনা হয় 1872 সালে। এটা করেন লর্ড মেও। লর্ড ম্যাও কিন্তু না, লর্ড মেও। এবার দেখেন বঙ্গভঙ্গ, 16 অক্টোবর 1905 সালে লর্ড কার্জনের সময় হয়। বঙ্গভঙ্গ কি? সংক্ষেপে বলি, একটা সময় বাংলা বলতে পশ্চিমবঙ্গ, বিহারের কিছু অংশ, উড়িষ্যার কিছু অংশ আর আমাদের বাংলাদেশ, এই সব অঞ্চলকেই বোঝানো হতো। তো ব্রিটিশ শাসনের শুরুর পরে হিন্দুরা ব্রিটিশদের সহায়তা করে, ইংরেজি শিক্ষা গ্রহণ করে এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে, চাকরি পায়। পক্ষান্তরে যেহেতু মুসলমানদের কাছ থেকে ব্রিটিশরা ক্ষমতা দখল করেছিল, সেজন্য তারা ব্রিটিশদের পছন্দ করতো না। কারা? মুসলমানরা ব্রিটিশদের পছন্দ করতো না এবং ব্রিটিশরা মুসলমানদের পছন্দ করতো না। এইবার এই 1800 শতাব্দীর পরে কিছু মুসলিম মানুষ তারা শিক্ষা দীক্ষা লাভ করলেন এবং বড় বিভিন্ন চাকরি বাকরি করলেন। তারা দেখলেন যে এই বিশেষ করে আমাদের পূর্ব বাংলা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এই অঞ্চল থেকে যখন কলকাতায় যেত তারা কোনো কাজ করতে, তখন কলকাতার অধিকাংশ ছিল হিন্দু এবং সম্ভ্রান্ত হিন্দু। তারা আমাদের এই অঞ্চলের মুসলিম বাঙালিকে নানাভাবে হিউমিলেট করতো, নানাভাবে আমাদের এই অঞ্চলের মানুষ কলকাতায় গেলে, পশ্চিমবঙ্গে গেলে অপমানিত হতো। এই জন্যে ওই সময়ের বাঙালি মুসলিম যারা ছিলেন এই অঞ্চলের, তারা দাবি করলেন ব্রিটিশ সরকারের কাছে যে ঠিক আছে, আপনারা আমাদের তো কোনো সাহায্য সহযোগিতা করেন না, তো এবার আমাদের জন্য আলাদা একটা প্রদেশ তৈরি করে দেন, আলাদা একটা দেশ তৈরি করে দেন, আমরা ওই কলকাতার হিন্দুদের কাছে আর উঠবোস করব না। মনে করেন প্রেক্ষাপটটা অনেকটা এরকমই। হ্যাঁ, তো এরকম প্রেক্ষাপটে ব্রিটিশ ওই সময়ের শাসক ছিলেন লর্ড কার্জন। তিনি মুসলমানদের খুশি করতে প্লাস হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করতে এই বাংলাকে ভাগ করে ফেললেন, যাকে আমরা বঙ্গভঙ্গ বলি। এটা হয়েছিল 1905 সালে। এর মাধ্যমে পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন আরেকটা প্রদেশ তৈরি হলো আর পশ্চিম বাংলা আলাদা থেকে গেল। এবার বঙ্গভঙ্গ রদ, 16 নাম্বার সংস্কার। এই যে বঙ্গভঙ্গ বা বাংলাকে ভাঙা হয়েছিল, এর প্রতিবাদ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরো হিন্দু পণ্ডিত, উচ্চ সম্ভ্রান্ত হিন্দুগণ। তারা এটা মেনে নিলেন না। অনেক আন্দোলন হলো, সংগ্রাম হলো। এরপরে স্বদেশী আন্দোলন কিন্তু এই বঙ্গভঙ্গের কারণেই হয়েছিল। স্বদেশী আন্দোলন একটু পরে পড়বো আমরা। তো এই স্বদেশী আন্দোলন সহ বিভিন্ন পণ্ডিতদের প্রতিবাদের মুখে অবশেষে 1911 সালে লর্ড হার্ডিঞ্জ যখন শাসক, তখন এই বঙ্গভঙ্গকে বাতিল করা হয় এবং আবারও দুই বাংলাকে এক করা হয়। এটাকে বলা হচ্ছে বঙ্গভঙ্গ রদ। এটি হয়েছিল 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময়। এই 16টি সংস্কার আমরা জেনে নিলাম। তাহলে এখন পর্যন্ত আমরা ব্রিটিশদের গ্রহণ করা 16টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা সংস্কার সম্পর্কে জানলাম। ইবনে বতুতা বলছেন যে আদমশুমারি কিভাবে জনশুমারি হয়ে গেল। আদম যা জন তাই, শব্দের একই সমার্থক শব্দ। আদম মানে মানুষ। আদম মানে কি কোনো গরু, ছাগল বা অন্য কোনো পশু বোঝায়? না, মানুষ বোঝায়। আদম সন্তান মানে কি? মানুষ। তো এই জিনিসটাকে আরেকটু স্মার্ট করার জন্য আদমের জায়গায় জন বলা হয়েছে। এটা মানে আহামরি কোনো কোশ্চেনের বিষয় না, বা মানে
মানে কৌতূহলেরও বিষয় না। হ্যাঁ, দেখেন আমরা এতক্ষণ জানলাম ব্রিটিশ আমলে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত এবং সংস্কার। আমি যে 16টি সিদ্ধান্তের কথা বলেছি, এই 16টির একটিও বাদ দিয়ে পড়বেন না। কি কি পড়বেন সেটা বলে দিয়েছি। এরপরে ব্রিটিশ আমলের আন্দোলন। ব্রিটিশ আমলের আন্দোলনকে দেখেন আপনি কোনো বইয়ে, সাধারণ জ্ঞান বলেন, তারপরে বেসিক ইতিহাসের বই বলেন, কোথাও এই ফ্লোচার্ট পাবেন না। এই ফ্লোচার্ট বুঝতে আপনার অত্যন্ত সহজ হবে, এই জন্য তৈরি করেছি। ব্রিটিশ আমলে আন্দোলন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে। এই আন্দোলনকে আমরা দুই ভাগে প্রথমত ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন, আরেকটা হচ্ছে সংস্কার আন্দোলন। একটু বুঝি ভালো করে। ব্রিটিশ বিরোধী, যেমন মনে করেন তিতুমিরের আন্দোলন, এটা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন ছিল, যে ব্রিটিশ তোমরা চলে যাও, আমরা তোমাদের চাই না। এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল। কিন্তু আলিগড় আন্দোলন, এটা কি ব্রিটিশদের বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল? না, এটা আন্দোলন ছিল সমাজ সংস্কার করা, মুসলমান সমাজকে উন্নত করা। আবার বিধবা বিবাহ আইন সম্পর্কে যে আন্দোলনটা ছিল বিদ্যাসাগরের, আবার সতীদাহ প্রথা বিলুপ্ত করার জন্য কি বলে যে রাজা রামমোহন রায়ের যে আন্দোলন ছিল, এগুলোকে বলা হচ্ছে সংস্কার আন্দোলন। তাহলে ব্রিটিশ আমলের আন্দোলনকে আমরা মোটা দাগে দুই ভাগ করছি। একটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন, আর একটা হচ্ছে সংস্কার আন্দোলন। এবার যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, তারা কেউ সরাসরি অস্ত্র হাতে তুলে নিয়ে আন্দোলন করছে, যেমন তিতুমিরের বিদ্রোহ। আবার বলি, তিতুমির কিন্তু সশস্ত্র যুদ্ধ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। আবার কিছু মানুষ অস্ত্র ছাড়াই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, যেমন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন। এটাকে অস্ত্র নেওয়া হয়েছিল না। তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সশস্ত্র আন্দোলন, আর একটা হচ্ছে নিরস্ত্র বা শান্তিপূর্ণ আন্দোলন। এবার আমরা কয়েকটা আন্দোলন সম্পর্কে ব্রিফ একটু ধারণা নিব। ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন, প্রথমেই আমরা দেখব অস্ত্র হাতে তুলে নিয়ে কারা কারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, কখন হয়েছিল, নেতৃত্ব কে দিয়েছিল, এই জিনিসগুলো। প্রথম দেখব আমরা ফকির সন্ন্যাসী আন্দোলন। দেখেন 1760 সাল থেকে শুরু করে 1800 পর্যন্ত দীর্ঘ সময় এই আন্দোলন চলেছে। এটা কি বলা হচ্ছে? ফকির সন্ন্যাসী আন্দোলন। ফকির সন্ন্যাসী কারা? এই যে ধরেন পীর পীর বা মাজারে বিশ্বাস করে এরকম কিছু ফকির আছে না আমাদের দেশে, পীর টাইপের বাবা ফকির। এই ফকির প্লাস সাথে সাথে ভিক্ষা করে যারা, তারাও ফকির, দুইটাই ফকির। আর হিন্দুদের মধ্যে যারা সাধনা করে তাদেরকে বলা সন্ন্যাসী। তো এই ফকির এবং সন্ন্যাসীরা ব্রিটিশদের শাসন শুরু হওয়ার শুরু থেকেই তারা আন্দোলনে লিপ্ত ছিল। এই ফকির মানে সন্ন্যাসী আন্দোলন চলেছিল তাহলে দীর্ঘ সময় ধরে। ফকির মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী, এরা ছিল ফকির সন্ন্যাসী আন্দোলনের অন্যতম নেতা। উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, দিনাজপুর, রংপুর, নওগাঁ, বগুড়া, হ্যাঁ, মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন অঞ্চলে এই ফকির সন্ন্যাসী আন্দোলন ব্রিটিশদের নানাভাবে ভুগিয়েছে বহুদিন। তাহলে ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে কি পড়বো, কখন হয় এবং এই আন্দোলনের নেতা কারা। দেখেন আরেকটা জিনিস, এটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন। পরীক্ষা এভাবে প্রশ্ন করবে, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন কোনটি ছিল? ফকির সন্ন্যাসী আন্দোলন। অথবা ব্রিটিশদের বিরুদ্ধে প্রথমেই আন্দোলন করেছিল কারা? ফকির সন্ন্যাসীরা। পরের আন্দোলনটা হচ্ছে চাকমা বিদ্রোহ। 1776 থেকে 1789 সালের মধ্যে এটি সংগঠিত হয়েছিল। এর কারণ ছিল 1760 সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আসে এবং তারপরে তারা ওই অঞ্চলের কর বাড়িয়ে দেয়। কর যখন বাড়িয়ে দেয় তখন চাকমা রাজা জোয়ান বক্স খান, চাকমা রাজা ছিলেন ওই সময় জোয়ান বক্স খান নামের একজন মানুষ, তার সেনাপতি ছিলেন রানু খান। এই জোয়ান বক্স খানের অনুমতিতে রানু খানের নেতৃত্বে চাকমারা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়। এটাকে বলা হচ্ছে চাকমা বিদ্রোহ। এরপরে 1789 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাকমাদের সঙ্গে একটি সন্ধি চুক্তি স্বাক্ষর করে এই আন্দোলন দমন করে। পরের আন্দোলনে যাব আমরা, তিতুমিরের আন্দোলন। আমরা মনে হয় সবাই জানি, তিতুমিরের নাম সবাই শুনেছি এবং আমার ক্লাসে তিতুমির নাই, ইবনে বতুত আছেন। তিতুমির নামে কেউ থাকলে জানাবেন। আচ্ছা, তিতুমিরের আন্দোলন এটা হয়েছিল 1830 থেকে 1831, এই 2 বছরের মধ্যে। 1830 সালে তিতুমির প্রথম বারাসত নামক একটি জায়গায়, 24 পরগনার বারাসত নামক একটি জায়গায় ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেন। তিতুমিরই প্রথম বাঙালি যিনি ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে,
কোন বাঙালি প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন? তিতুমির। তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। আচ্ছা, তিনি প্রথমে ওই যে বললাম বারাসতে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। বারাসতে বিদ্রোহ ঘোষণা করার পরে তিনি বুঝলেন যে অচিরেই ইংরেজরা তাকে আক্রমণ করবে এবং ইংরেজদের সাথে তার যুদ্ধ করতে হবে। এবার তার তো ইট পাথর দিয়ে কেল্লা বা দুর্গ নির্মাণ করার সামর্থ্য নাই। এই জন্যে তিনি বাঁশ কাটলেন, প্রচুর বাঁশ ছিল, বাঁশ কেটে একটা দুর্গ বা কেল্লা নির্মাণ করলেন নারিকেল বাড়িয়া নামক একটি জায়গায়। এখানে আক্রমণ করলো ইংরেজ সেনাপতি কর্নেল স্টুয়ার্ট। এই কর্নেল স্টুয়ার্টের আক্রমণে 1831 সালে তিতুমিরের এই বাঁশের কেল্লা ধ্বংস হয়ে গেল এবং তিতুমির শহীদ হলেন। তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে প্রথম অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তিতুমির এবং প্রথম শহীদ হয়েছিলেন তিতুমির। পরের আন্দোলনে যাব আমরা, ফরায়েজি আন্দোলন। 1818 থেকে 1890 সালের মধ্যে এই আন্দোলনটি সংগঠিত হয়েছিল। এই ফরায়েজি আন্দোলনের নেতা বা সূত্রপাতকারী ছিলেন হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। হাজী শরীয়তুল্লাহ কিন্তু শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেননি, তিনি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি হজে গেছিলেন, হজ থেকে এই দেশে এসে দেখলেন যে আমাদের দেশের মুসলমানরা এতই মানে খারাপ, এরা তো পড়াশোনা করেই না। ফরায়েজি আন্দোলনের প্রেক্ষাপট বলছি। হাজী শরীয়তুল্লাহ সৌদি আরব গেলেন হজ করতে, ওখান থেকে ফিরে এসে দেখলেন আমাদের দেশের মুসলিমরা অত্যন্ত খারাপ, জঘন্য, নিম্ন শ্রেণীর। তারা না জানে পড়াশোনা, না জানে বাংলা, না জানে ইংরেজি, না জানে আরবি, উর্দু, সংস্কৃত, কিচ্ছু জানে না, পড়াশোনাও জানে না। তো পড়াশোনা জানিস না বাবা, কাজ করে খাস তা খা, কিন্তু নামাজ কালাম তো পড়। ফরায়েজি আন্দোলনের কারণ হচ্ছে হাজী শরীয়তুল্লাহ বললেন যে বেটা তোরা অন্তত ইসলামে ফরজ যেগুলো নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো যেগুলো সামর্থ্য আছে তোদের সেগুলো তো অন্তত করবি, নামাজ তো পড়বি, রোজা তো রাখবি, হজ করতে না হয় নাই পারলি। এই যে তিনি একটা মুভমেন্ট শুরু করলেন যে অবশ্যই ইসলামের ফরজগুলো তোদের পালন করতে হবে। কাদের বলছে? মুসলিমদের বলছে। তাহলে এটা কিভাবে সশস্ত্র আন্দোলন হলো? এটা তো একটা সংস্কারমূলক আন্দোলন। এই হাজী শরীয়তুল্লাহ যতদিন বেঁচে ছিলেন এটা ব্রিটিশ বিরোধী কোনো সশস্ত্র আন্দোলন ছিল না। হাজী শরীয়তুল্লাহ মারা গেলেন, ক্ষমতায় আসলেন বা তার উত্তরাধিকারী হলেন তার পুত্র মহসিন উদ্দিন, ব্র্যাকেটে তার নাম হচ্ছে দুদু মিয়া। এই দুদু মিয়া তিনি যখন এই আন্দোলনের নেতৃত্বে আসলেন, তিনি এই সামাজিক আন্দোলনকে, ধর্মীয় আন্দোলনকে রাজনৈতিকভাবে রূপদান করলেন। তিনি বললেন জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী। এবার যখন দুদু মিয়া কৃষকদের বলছে জমি থেকে খাজনা দেয়া আল্লাহর আইনের পরিপন্থী, খাজনা কে নেয়? ইংরেজ শাসকরা নেয়। তো এবার ইংরেজরা শাসক যদি শুনে যে ওই বেটা বলছে যে খাজনা দেওয়া যাবে না, এটা হারাম, তাইলে তো ওকে সাইজ করবেই। বেটা এত বড় সাহস, তুই ফরজ পালন করতেছিস কর, খাজনায় কেন হাত দিলি? আক্রমণ হলো, যুদ্ধ হলো এবং দুদু মিয়া শেষ পর্যন্ত পরাজিত হলেন। এই ছিল ফরায়েজি আন্দোলন। সাঁওতাল বিদ্রোহ, সাঁওতালরাও কিন্তু আন্দোলন করতে, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে পিছপা হয়নি। সালটা ছিল 1855। সিধু এবং কানু দুই ভাই, একজনের নাম হচ্ছে সিধু আর একজন হচ্ছে কানু। এই দুই ভাই সাঁওতাল গোষ্ঠী থেকে বিলং করত। তারা বলল যে আমরা সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করব। এখন নোয়াখালী বিভাগ চান, এখন নওগাঁ বিভাগ চান, বগুড়া বিভাগ চান না। এইভাবে এই সিধু আর কানু বলল, ইংরেজদের বিরুদ্ধে বলল যে আমরা সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করব, আমরা ইংরেজদের মানি না। তো এই ঘটনা ঘটার পরে ইংরেজদের সঙ্গে তাদেরও সংঘর্ষ হলো এবং তারা যে বিদ্রোহ করেছিল 30 জুন, এই 30 জুনকে পরে মানে এখন পর্যন্ত সাঁওতাল বিদ্রোহ দিবস হিসেবেই পালন করা হয়। সো এই সংক্ষিপ্ত তথ্যগুলো মনে রাখতে হবে, পড়তে হবে। সিপাহী বিপ্লব, এটা একটু বেশি সময় নিয়ে বলবো। সিপাহী বিপ্লবটা হয়েছিল সিরাজউদ্দৌলার পতনের ঠিক 100 বছর পরে। সিরাজউদ্দৌলার পতন ঘটেছিল 1757 সালে। তার 100 বছর পরে যখন সালটা 1857, একটু আগে আমরা দেখলাম কাগজের মুদ্রা প্রচলন করলেন লর্ড কানিং। এই লর্ড কানিং তখন ভারতের ব্রিটিশ শাসক ছিলেন। লর্ড কানিং এর সময় হুট করেই সিপাহী, যারা ব্রিটিশ শাসনের সিপাহী মানে ব্রিটিশরা এদের শাসন করছিল, তার মানে এই না যে সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সেনাবাহিনীর সৈনিক সব ব্রিটিশ থেকে এসেছিল, এরকম না। ব্রিটিশরা এদেশ দখল করার পরে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এদেশের স্থানীয় শিক্ষিত, বিশেষ করে হিন্দুদের চাকরি দিয়েছিল। এছাড়া হিন্দু মুসলিম অনেক মানুষ, যুবক, তারা ব্রিটিশ বাহিনীতে
সৈনিকের কাজে চাকরি নিয়েছিল। এবার এদেশের যারা সৈনিক ছিল, ব্রিটিশ বাহিনীতে ছিল, তাদের মধ্যে কয়েকটি কারণ ছিল, তার মধ্যে গুরুতর একটা রিউমার ছড়ালো যে ওই সময় ব্রিটিশ সরকার একটা নতুন বন্দুক নিয়ে আসলো যার নাম হচ্ছে এনফিল্ড। এনফিল্ড নামক বন্দুকের টোটায় কামড় দিয়ে, কার্তুজে কামড় দিয়ে বুলেটটা বের করে বন্দুকে লোড করতে হতো। এই কার্তুজটি তৈরি ছিল চামড়ার। এবার গুজব রটলো, রিউমার ছড়ালো যে ব্রিটিশ সরকার আমাদের ধর্মীয় অনুভূতিকে নস্যাৎ করার জন্য এখানে গরু এবং শূকরের চর্বি মিশ্রণ করেছে। তাহলে দেখেন, ব্রিটিশ বাহিনীতে হিন্দুও আছে, মুসলিমও আছে। তো হিন্দুদের জন্য গরু যেমন হারাম, মুসলিমদের জন্য শূকর তেমনি হারাম। তো এই বন্দুকের প্যাকেটে যদি মানে এই শূকর এবং গরুর চর্বি ব্যবহার করে তাহলে তো এটা আমাদের ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। এটা যখন ছড়ালো তখন আগুনের বেগে এই সংবাদ ছড়িয়ে পড়লো এবং মঙ্গল পাণ্ডে নামক একজন হিন্দু সৈনিক প্রথম তিনি এই ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। এরপরে তারা ওই সময়ের যিনি মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে নেতা হিসেবে ঘোষণা করলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ ঘোষণা মানে শুরু হলো। এর আগ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে যত বিদ্রোহ হয়েছে, এত মাস বিদ্রোহ, মাস রেগুলেশন আর কখনোই সংগঠিত হয়নি। ব্রিটিশ সরকারকে চরম মানে কঠিন অবস্থা পার করে এই মানে বিদ্রোহ মোকাবেলা করতে হয়েছিল। সর্বোপরি পরিশেষে এই আন্দোলনটি ব্যর্থ হয়েছিল যোগ্য নেতৃত্বের অভাবে এবং এই ব্রিটিশ বিরোধী সিপাহী বিপ্লবকে বলা হচ্ছে উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম, প্রথম মহাবিপ্লব ইত্যাদি নামে ডাকা হয়। এটি হয়েছিল 1757 সালে লর্ড ক্যানিং এর সময় এবং এই বিদ্রোহের কারণে যারা বিদ্রোহী ছিলেন তাদেরকে হত্যা করা হয় এবং এরই একটি সিম্বল ঢাকার বাহাদুর শাহ পার্কে, পুরান ঢাকায় জগন্নাথ ইউনিভার্সিটির ঠিক সামনে, এখানে যারা এই অঞ্চলের বিদ্রোহী সেনা ছিল তাদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। ঠিক আছে, তো বাহাদুর শাহ পার্ক কিন্তু এজন্যে বিখ্যাত। বাহাদুর শাহ পার্কের একসময় নাম ছিল ভিক্টোরিয়া পার্ক, পরবর্তীতে এই পার্কের নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ কে ছিলেন? ওই সময় দ্বিতীয় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। এই আন্দোলনের পরে বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় এবং তিনি সেখানেই মারা যান। পরের বিদ্রোহে যাব, নীল বিদ্রোহ। উপমহাদেশে বা ভারতের বিখ্যাত একটি বিদ্রোহ নীল বিদ্রোহ। একসময় ব্রিটেনে কাপড়ের ফ্যাক্টরি আবিষ্কার হয়। এই কাপড় তৈরি করতে প্রচুর পরিমাণে নীল রঙের প্রয়োজনীয়তা দেখা দেয়। ব্রিটিশ সরকার এই অঞ্চলে নীল চাষ করতে বলে, আর ব্রিটিশ ব্যবসায়ী যারা, তারা এই অঞ্চলে মানুষকে, কৃষকদের নীল চাষ করতে বাধ্য করে। ধরেন আমার 5 বিঘা জমি আছে বা 1 বিঘা জমি আছে, আমি সেখানে হয়তো 3 বিঘাতে ধান করি, 2 বিঘাতে হচ্ছে পাট, আলু ইত্যাদি চাষ করি, খাদ্যশস্য চাষ করি। এবার ব্রিটিশ এই বণিকরা এসে বলল যে বেটা তোরা ধান টান চাষ করতে পারবি না, তোদের নীল চাষ করতে হবে, ইন্ডিগো নীল চাষ করতে হবে, এর বিনিময়ে আমরা তোদের টাকা দিব। তো কেউ যদি ধরেন যে নীল চাষ করতে অস্বীকার করতো তাহলে তাকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করা হতো। আর নীলের ধরেন যে যারা চাষ করলো তাদেরকেও ন্যায্য দাম দেওয়া হতো না। এভাবে বাংলার কৃষকরা নির্যাতনের শিকার হওয়ার ফলে একসময়ে 1859 সালে তারা নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং একটা পর্যায়ে 1860 সালে এই সমস্যার সমাধান করার জন্য নীল কমিশন গঠন করা হয় এবং 1862 সালে এই আন্দোলনের সমাপ্তি ঘটে। নীল বিদ্রোহ থেকে আমার স্লাইডে যে তথ্যগুলো আছে এগুলো পড়লেই চলবে, এর বাইরে আর পড়ার দরকার নেই। পরের স্লাইডে যাব, স্বদেশী আন্দোলন। একটু আগে বলছিলাম যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ করা হলো তখন এদেশের হিন্দু সম্প্রদায়, সম্ভ্রান্ত হিন্দু সম্প্রদায়ের লেখক, সাহিত্যিক, রাজনীতিবিদ, তারা এর বিরুদ্ধে আন্দোলন করলেন যে আমরা বাংলাকে ভাগ করতে দিব না। এই আন্দোলনের নামই হচ্ছে স্বদেশী আন্দোলন। এটা প্রথম পর্যায়ে একটি নিরস্ত্র বা শান্তিপূর্ণ আন্দোলন ছিল এবং একটা পর্যায়ে গিয়ে এটা সশস্ত্র আন্দোলনে রূপ নেয়। এই স্বদেশী আন্দোলন সশস্ত্র আন্দোলনের রূপ কিভাবে নেয় সেটাই জানবো এবার। দেখেন, বাংলায় বিপ্লবী সশস্ত্র আন্দোলন, এই স্বদেশী আন্দোলনকে সশস্ত্র আন্দোলনের রূপ দিয়েছিলেন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টার দা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার। এই কয়েকটা নাম ভালো করে মনে রাখবেন। আমি বললাম সশস্ত্র আন্দোলন শুরু হয়েছিল বঙ্গভঙ্গের প্রতিবাদে
এবার এই স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল বঙ্গভঙ্গের প্রতিবাদে। এবার এই নিরস্ত্র বা অহিংস আন্দোলনকে সহিংস বা সশস্ত্র আন্দোলনে রূপ দিল একদল তরুণ বাঙালি। এই তরুণ বাঙালির মধ্যে প্রথম ছিলেন ক্ষুদিরাম। ক্ষুদিরাম তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়, ক্লাস 8-এর স্টুডেন্ট ছিলেন। তিনি একটা সমিতিতে যোগ দিলেন। কলকাতায় যুগান্তর সমিতি নামে একটি ক্লাব ছিল, একটি সমিতি ছিল, এই সমিতিতে যোগ দিলেন। এরা শপথ নিল যে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে না নিলে আমরা কখনোই এদের স্বাধীন করতে পারবো না। এই প্রেক্ষাপটে ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকির উপরে দায়িত্ব পড়ল একজন ব্রিটিশ কর্মকর্তাকে বোমা মেরে হত্যা করা। তিনি বোমা মেরেছিলেন ঠিকই, কিন্তু ভুল মানুষ হত্যা হয়েছিল, নিহত হয়েছিল, এবং প্রফুল্ল চাকি আর ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই ক্ষুদিরাম ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সর্বকনিষ্ঠ শহীদ। ঠিক আছে, এরপরে মাস্টার দা সূর্য সেন। আচ্ছা, বাঘা যতীন তিনি কুষ্টিয়ার সন্তান। কুষ্টিয়ার কেউ আছেন নাকি? কুষ্টিয়ার কোন জায়গার দেখেন, কুষ্টিয়ার কুমারখালীতে জন্ম বাঘা যতীনের। তিনি এত সাহসী ছিলেন যে তার সাহসিকতার জন্য তার উপাধি ছিল বাঘা। এই বাঘা যতীন, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, মাস্টার দা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, এই 4-5 জন মানুষ মূল নেতৃত্ব দিয়ে স্বদেশী আন্দোলনকে সশস্ত্র আন্দোলনে পরিণত করেছিলেন। বাঘা যতীন তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সঙ্গে যোগ দিয়েছিলেন এবং জার্মান প্লান্ট গঠন করেছিলেন, জার্মান প্লাট। আচ্ছা, মাস্টার দা সূর্য সেন, আমরা সবাই নিশ্চয়ই তার নাম জানি। মাস্টার দা সূর্য সেন ছিলেন উমাতারা ইংরেজি উচ্চ বিদ্যালয় ও ন্যাশনাল ইনস্টিটিউট নামক একটি প্রতিষ্ঠানের শিক্ষক। মাস্টার, এজন্য তাকে মাস্টার দা বলা হতো। এই দা মানে টিএইচই দা নয়, এই দা মানে দাদা, দাদার দা, মাস্টার দাদা থেকে মাস্টার দা। তো সূর্য সেন তিনি চিটাগং রিপাবলিক আর্মি ক্লাব নামে একটি ক্লাব তৈরি করেছিলেন, সংগঠন তৈরি করেছিলেন, যেখানে তিনি ছিলেন, যেখানে প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন, আরো অনেকেই ছিলেন। তারা শপথ নিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্ত্র প্রয়োজন। তারা চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করতে যান, সেখানে ধরা পড়েন এবং তাদের ফাঁসি হয়। তাদের মানে ক্ষুদিরামের কিয়ের নাম মাস্টার দা সূর্য সেনের ফাঁসি হয়। এরপরে মাস্টার দা সূর্য সেনের মৃত্যুর পরে আসেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি ইউরোপিয়ান ক্লাবে, চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাবে বোমা হামলা করার দায়িত্ব পান। সেখানে বোমা হামলা করতে যান এবং ইংরেজদের হাতে ধরা পড়েন। ধরা পড়ে তাদের হাতে ধরা পড়ার ঠিক আগ মুহূর্তে পটাশিয়াম সাইনাইড খেয়ে তিনি আত্মহত্যা করেন, জীবন বিলিয়ে দেন দেশের জন্য। এই কয়েকজন মানুষ আমরা বাংলায় সশস্ত্র সংগ্রামের আন্দোলনে তাদের পড়তে হবে। এই আমার স্লাইডে যে তথ্যগুলো আছে এগুলো খুবই ভালো করে যত্ন সহকারে পড়বেন, আমি গুরুত্বপূর্ণগুলো রেড মার্ক করে দিয়েছি। এরপরে তেভাগা আন্দোলন, এটিও ছিল প্রাথমিকভাবে একটি অহিংস আন্দোলন। তেভাগা মানে 3 ভাগ। খুব সিম্পল বিষয়, বাংলাদেশের দিনাজপুর এবং চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বগুড়া অর্থাৎ রাজশাহী ও রংপুর বিভাগ, পশ্চিমবঙ্গের কিছু অংশ, এই অংশ নিয়ে তেভাগা আন্দোলন ছড়িয়ে পড়েছিল। তেভাগা আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিলেন দিনাজপুরের হাজি শরীয়তুল্লাহ না, হাজি মোহাম্মদ দানেশ। আর তার সাথে যোগ দিয়েছিলেন তারই নেতৃত্বে আরো একজন তুখোড় আন্দোলনকারী ছিলেন, যার নাম হচ্ছে ইলা মিত্র। ইলা মিত্রকে বলা হয় নাচলের রানী, চাঁপাইনবাবগঞ্জের নাচলের রাজবংশের রানী ছিলেন তিনি। এই 2 জন মানুষ মানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তেভাগা আন্দোলন এর সূত্রপাত ঘটান। তেভাগা আন্দোলন কি, একটা সময় ব্যাপারটা এমন ছিল যে কৃষকদের উৎপাদিত শস্যের অর্ধেক জমির মালিকের বা জমিদারের, আর বাকি অর্ধেক হচ্ছে কৃষকের। মানে কৃষক এত কষ্ট করে ফসল ফলায়, ফসল ফলানোর পরে তার অধিকাংশ ভাগই জমিদার বা জমির মালিক নিয়ে নেয়, কৃষক কিছুই পায় না তেমন। তো ইলা মিত্র আর হচ্ছে যে হাজি মোহাম্মদ দানেশ যে তেভাগা আন্দোলন করলেন, তার মূল কথা ছিল যে ফসলের ভাগ 3টা হবে, এই 3 ভাগের মধ্যে 1 ভাগ পাবে জমি বা জমির মালিক বা জমিদার, আর 2 ভাগ পাবে যে কৃষক সে। এই হচ্ছে তেভাগা আন্দোলন। এটা সম্পর্কে বিস্তারিত এই জায়গাটুকু পড়ে নেবেন। ব্রিটিশ বিরোধী নিরস্ত্র আন্দোলন, আমরা এতক্ষণ যে আন্দোলনগুলো দেখলাম সেগুলো ছিল ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে এইভাবে এই ফ্লো চার্টে, এই ধারাবাহিকতায় আপনি কোনো বইয়ে, বাংলাদেশের কোনো বইয়ে আলোচনা পাবেন না, শুধু আমার ক্লাসে পাবেন।
এখন আপনি বলেন এভাবে শুনতে, এভাবে আলোচনা জানতে, এভাবে বুঝতে ব্রিটিশ আমলটা কি সহজ হচ্ছে, নাকি আগে যেভাবে পড়তেন আপনি সেটাই সহজ ছিল? যদি আপনার কাছে আগের স্টাইল সহজ থাকে সেটাই পড়েন, কোনো প্রবলেম নাই। আর যদি আমার স্টাইল সহজ লাগে তাহলে এটা ফলো করেন। আমরা এবার ব্রিটিশ বিরোধী নিরস্ত্র আন্দোলনে যাব। আমি বললাম যে শুধু অস্ত্র হাতে তুলেই যুদ্ধ করেনি, এদেশের মানুষ নিরস্ত্রভাবে শান্তিপূর্ণভাবেও প্রতিবাদ জানিয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে। তার মধ্যে মানে মূল ফিগার হচ্ছেন মহাত্মা গান্ধী। তার সম্পর্কে একটু আগে জেনে নিই। মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল 1869 সালের 2 অক্টোবর এবং তিনি 1948 সালের 30 জানুয়ারি আততায়ীর বন্দুকের গুলিতে নিহত হয়েছিলেন। এই মহাত্মা গান্ধী তিনি প্রথমে ইন্ডিয়ান ওপিনিয়ন, দক্ষিণ আফ্রিকায় চাকরি করতেন। তিনি ভারতের মানুষ, ওই সময় দক্ষিণ আফ্রিকাও ব্রিটেনেরই অধীনে ছিল, এই জন্য ভারতের মানুষ কিন্তু দক্ষিণ আফ্রিকাও চাকরি করতে যাইতো। এবার দক্ষিণ আফ্রিকায় তিনি চাকরি করতেন, একটা পেপারের এডিটর হিসেবে চাকরি করতেন। সেই পেপারের নাম কি? ইন্ডিয়ান ওপিনিয়ন। এই ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকায় তিনি চাকরি করতেন। সেখান থেকে 1915 সালে তিনি দেশে ফিরে আসেন আর 1917 সালে রাজনীতিতে যোগ দেন। এই মহাত্মা গান্ধী এমন একজন ব্যক্তি যিনি জাতির জনক, ভারতের জাতির জনক, কিন্তু কখনোই তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেননি। তিনি সাদামাটা সহজ সরল জীবন যাপন করতেন। এই মহাত্মা গান্ধীর পোশাক পরিচ্ছদ দেখে উইনস্টন চার্চিল তাকে বলেছিলেন দ্য আগলি ম্যান অফ এশিয়া, এশিয়ার নোংরা লোক বলে তাকে অভিহিত করেছিলেন উইনস্টন চার্চিল এই মহাত্মা গান্ধীকে। এবার আমরা আন্দোলনগুলো দেখি। মহাত্মা গান্ধীর সঙ্গে এই 3টা আন্দোলন খুব ওতপ্রোতভাবে জড়িত। এই 3টা আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত হয়েছে। আরেকটা আন্দোলন হচ্ছে খিলাফত আন্দোলন, 1919 সালে খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলনটা কি ছিল? দেখেন, মুসলিম বিশ্ব একসময় খলিফা অনুসরণ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে 4 খলিফা শাসন করেছে মুসলিম বিশ্ব। 4 খলিফা মারা যাওয়ার পরে খোলাফায়ে রাশেদিনের পরে উমাইয়ারা শাসন করেছে। যখন উমাইয়ারা শাসন করেছে সারা মুসলিম বিশ্ব উমাইয়াদেরই নেতা মানত। উমাইয়াদের পরে আব্বাসীয়রা শাসন করেছে, এরপরে সেলজুকরা শাসন করেছে, এরপরে ওসমানীয়রা শাসন করেছে এবং ওসমানীয়রা খিলাফতের দায়িত্ব পালন করেছে। কারা? ওসমানীয়রা। ওসমানীয়দের ইংরেজরা অটোম্যান বলে ডাকে। ওসমানকে তারা ওসমান বলতে পারে না, বলে অটোম্যান। যেমন দাউদকে বলে ডেভিড, ঠিক একইভাবে ওসমানকে ওই বেটারা বলতো অটোম্যান। তো ওসমানীয় বা অটোমান সাম্রাজ্যর যিনি খলিফা ছিলেন তাকে ভারতের মুসলমানরাও, সারা বিশ্বের মুসলমানরা খলিফা হিসেবে মানতেন। এবার 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন একদিকে থেকে ব্রিটিশ, আরেক দিকে থাকে ওসমানীয় সাম্রাজ্য। তাহলে ব্রিটিশদের অধীনে আছে ভারত, আর ওসমানীয়দের আবার মানে হচ্ছে খলিফা হিসেবে। বুঝেন, ভারতের যারা মুসলমান তাদের শাসক কারা? ব্রিটিশরা। আবার তাদের ধর্মীয় নেতা কারা? ওসমানীয়রা। এবার ব্রিটিশদের বিরুদ্ধে ওসমানীয়দের যুদ্ধ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে। এবার ভারতের মুসলমানরা মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা আবুল কালাম আজাদ, তারা এরকম যারা মুসলিম নেতা ছিলেন তারা ব্রিটিশদের কাছে বললেন, এর আগে কি হলো, ব্রিটিশরা ভারতের মুসলমানদের কাছে বা ভারতের নেতাদের কাছে বললেন যে তোমরা আমাদের এই যুদ্ধে সাহায্য করো, আমরা তোমাদের আরো অনেক সুযোগ সুবিধা দিব। এবার ভারতের মুসলমান যারা ছিল তারা ব্রিটিশদের বলল যে আপনাদের সাহায্য করতে পারি, কিন্তু ওয়াদা করতে হবে যে এই যুদ্ধে তুরস্ক যদি হেরে যায়, ওসমানীয়রা যদি হেরে যায়, তাহলে খিলাফত বন্ধ করে দিবেন না, বিলুপ্ত করবেন না। এই যে আন্দোলন, এটার নামই হচ্ছে খিলাফত আন্দোলন। কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশরা এই ওয়াদা পূরণ করেনি। ওসমানীয়দের পতন হয় এবং মোস্তফা কামাল 1923 সালে ওসমানীয় খিলাফতের বিলুপ্ত ঘোষণা করে আধুনিক তুরস্কের জন্ম দেন। এই হচ্ছে খিলাফত আন্দোলন। অসহযোগ আন্দোলন দেখেন 1920 থেকে 22 পর্যন্ত হয়েছিল। আইন অমান্য আন্দোলন 1930 সালে হয়েছিল। আর ভারত ছাড় আন্দোলন 1942 সালে হয়েছিল। এই 3টি আন্দোলনেরই লিডার ছিলেন মহাত্মা গান্ধী। অসহযোগ মানে সহযোগিতা না করা, মানে সরকারকে কোনো ধরনের সহযোগিতা করব না, দেখি সরকার কেমনে দেশ চালায়, এটার নাম অসহযোগ আন্দোলন। এটা কিন্তু অহিংস আন্দোলন। ভারতে অহিংস আন্দোলনের প্রবক্তা এই মহাত্মা গান্ধী। পরেরটা আইন অমান্য আন্দোলন। আমি আইন মানবো না, আইন করা আছে যে সকাল 7টা থেকে বা সকাল 9টা থেকে 6টা পর্যন্ত অফিস করতে হবে, আমি করবো না অফিস, তুমি কি করবে করে নাও। আইনে অনেক কিছু আছে, আমি এই আইনগুলো মানবো না, মানে যে আইন না মানলে দেশে
বিশৃঙ্খলার সৃষ্টি হয়, অর্থনৈতিক গ্রোথ কমে যায়, এরকম আইনগুলো মানবো না। এটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। শেষটা হচ্ছে ভারত ছাড় আন্দোলন। বেটা কোনো কিছু বুঝি না, তোরা ভারত থেকে যা। ইংরেজদের মহাত্মা গান্ধী বলছে কিচ্ছু বুঝি না, ভারত থেকে যা। এই হচ্ছে ভারত ছাড় আন্দোলন, 1942 সালে হয়েছিল। এই তিনটা আন্দোলন সম্পর্কে একটু ডিটেল বই থেকে জেনে নেবেন। পরেরটাতে যাই, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই শব্দটা উচ্চারণ করতেই অনেকের মানে হিমশিম হিমশিম খেয়ে যান। জালিয়ানওয়ালাবাগ, জালিয়ানওয়ালাবাগ ভারতের পাঞ্জাবের অমৃতসরের একটি জায়গা। অমৃতসর আপনারা জানেন শিখ ধর্মের তীর্থস্থান, স্বর্ণ মন্দির অবস্থিত। তো এখানে মহাত্মা গান্ধীর যখন অসহযোগ আন্দোলন চলছিল তখন গ্রেপ্তার দমনপীড়ন কিন্তু বন্ধ ছিল না। এরা যদিও অস্ত্র হাতে তুলে নেয় নাই, ব্রিটিশ সরকার কিন্তু এই আন্দোলন দমন করার জন্য নানা ধরনের অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তার ইত্যাদি চালিয়েছে। এগুলোর প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের মানুষ বিদ্রোহ করে। আর জেনারেল ডায়ার নামক একজন জেনারেলের নেতৃত্বে ওই সময় জালিয়ানওয়ালাবাগের একটা জায়গায় তাদের উপরে 1550 রাউন্ড বা 1650 রাউন্ড গুলি করা হয়। 1650 রাউন্ড গুলি করা হয় এবং বিভিন্ন মতে, কারো মতে 250, কারো মতে 400, কারো মতে 1000-এরও বেশি মানুষ সেদিন মারা যায়। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ব্রিটিশ শাসনের একটি কুখ্যাত অধ্যায়, কালো অধ্যায়। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919 সালেই রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। পরীক্ষায় অনেক আসে এটি। তাহলে বুঝলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কেন হয়েছিল। এই যে অসহযোগ আন্দোলন হচ্ছিল, দমনপীড়ন চলছিল, এর প্রতিবাদে এই জায়গার লোকগুলো আন্দোলন করেছিল। এই আন্দোলন দমন করতে জেনারেল ডায়ার 1600 রাউন্ড গুলি করে এখানে প্রায় 1000 বা তারও বেশি মানুষকে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশ সরকার যে নাইট উপাধি দিয়েছিল, এই উপাধিটা তিনি ত্যাগ করেছিলেন। পরের স্লাইডে যাই, আলিগড় আন্দোলন, সংস্কার আন্দোলন। এটা কিন্তু আমরা ব্রিটিশদের বিরুদ্ধে এতক্ষণ ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন, সশস্ত্র বা নিরস্ত্র আন্দোলন, সেগুলো শেষ করলাম। এবার কিছু সংস্কার আন্দোলন পড়ি। সংস্কার আন্দোলন মানে কি? ডেভেলপমেন্টের জন্য আন্দোলন, নিজেদের জাতির উন্নয়নের জন্য আন্দোলন। এই আন্দোলনের প্রথমটা হচ্ছে আলিগড় আন্দোলন। স্যার সৈয়দ আহমদ খান আলিগড়ে, ভারতের আলিগড়ে 1875 সালের দিক থেকে তিনি মুসলিমদের আত্মিক জাগরণের জন্য একটি আন্দোলন শুরু করেন। ওই যে হাজী শরীয়তুল্লাহ দেখেছিলেন যে মুসলিম বেটারা পড়েও না, লেখেও না, নামাজও পড়ে না, কিচ্ছু করে না, জঘন্য নোংরা সব। এই জায়গা থেকে মুসলমানদের তুলে আনার জন্য, মুসলমানদের উন্নয়নের জন্য স্যার সৈয়দ আহমদ খান একটি আন্দোলন শুরু করেন, শিক্ষা আন্দোলন। তিনি চান যে বাংলার মুসলমানরা ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি এই শিক্ষাগুলো শিক্ষিত হোক এবং তারা নিজেদের উন্নয়ন ঘটাক, চাকরি বাকরি করুক, ভালোভাবে জীবনযাপন করুক, উন্নত জীবনের অধিকারী হোক। এই হচ্ছে আলিগড় আন্দোলন। তাহলে এটা ব্রিটিশদের বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না। পরেরটা হচ্ছে রাজা রামমোহন রায়ের আন্দোলন। রাজা রামমোহন রায় তিনি এদেশে প্রথম, রাজা রামমোহন রায় ছিলেন ভারতের প্রথম আধুনিক পুরুষ। ভারতের বাঙালিদের মধ্যে প্রথম আধুনিক মানুষ হচ্ছেন রাজা রামমোহন রায়। তিনি কোনো দেশের বা অঞ্চলের রাজা বা শাসক ছিলেন না, এটি ছিল তার উপাধি। সম্রাট দ্বিতীয় আকবর, মোগল সম্রাট ওই সময়ও ছিল দ্বিতীয় আকবর, তিনি তার কৃতিত্বের জন্য, মানে একবার হয়েছে কি, রামমোহন রায় সম্রাট আকবরের প্রতিনিধি হিসেবে ইংল্যান্ডে যাবেন। বাঙালিদের মধ্যে প্রথম এই রামমোহন রায়ই ইংল্যান্ডে গিয়েছিলেন, বিলেতে গিয়েছিলেন, জানেন আপনারা? তো রাজা রামমোহন রায়, মানে রামমোহন রায় তখন রাজা হননি, তখন সম্রাটের পক্ষ থেকে তিনি একটা দূত নিয়ে, কি বলে, একটা মেসেজ নিয়ে ব্রিটেনে যাবেন। তো তার আসলে ডেজিগনেশন কি? সম্রাট বললেন যে ঠিক আছে দাঁড়াও, তোমাকে আমি একটা ডেজিগনেশন দিচ্ছি, তুমি যে ব্রিটেনে যাবে আমার রাজপ্রতিনিধি হয়ে, একটা ডেজিগনেশন লাগবে না? ওকে ফাইন, আজ থেকে তুমি রাজা, তোমাকে রাজা উপাধি দিয়ে দিলাম। এই বলে উপাধি, ডেজিগনেশন দিল রাজা। তখন থেকে তিনি রাজা রামমোহন রায়, তিনি কোথাকারও শাসক ছিলেন না। এই রাজা রামমোহন রায় ইংল্যান্ডে গেলেন, তাদের শিক্ষা ব্যবস্থা ইত্যাদি দেখলেন, ঘুরে আসলেন। সমাজে যে কুসংস্কার ছিল সেগুলো দূর করার জন্য আন্দোলন শুরু করলেন। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। হিন্দুরা তো অনেক দেবদেবীতে বিশ্বাসী, কিন্তু ব্রাহ্ম সমাজ একেশ্বরবাদী একটি ধর্ম, ঠিক আছে, তিনি এটির প্রবর্তন করলেন। তিনি আর আগেই পড়েছি যে 1829 সালে যে সতীদাহ প্রথা বিলুপ্তিকরণ আইন, তার জন্য তিনি আন্দোলন করেছিলেন।
সরকারকে ইনফোর্স করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, তিনি বিধবা বিবাহ আইন প্রচলনের জন্য আন্দোলন করেছিলেন। তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে, এটা আপনার বাংলার মধ্যে আবার পাবেন। সো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে ডিটেল পড়ে নেবেন। পরেরটাতে যায় হাজী মোহাম্মদ মহসিন। আমরা জানি কেউ বেশি দান করলেই হাজী মোহাম্মদ মহসিন বলি বা হাতেম তাই বলি। হাতেম তাই তিনি আরব্য উপন্যাসের একজন দানবীর। এই হাজী মোহাম্মদ মহসিন অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন। তিনি অকাতরে তার সম্পদ দান করে দিয়েছিলেন। গরিব ও মেধাবীদের শিক্ষার জন্য তিনি মহসিন ট্রাস্ট গঠন করেছিলেন। এই জন্য তাকে বাংলার হাতেম তাই বলা হয়। আব্দুল লতিফ খান, নওয়াব আব্দুল লতিফ খান, ওই যে স্যার সৈয়দ আহমদ খান আলীগড়ে যেই ব্যাপারটা করলেন, যে আন্দোলনটা করলেন, ঠিক সেম আন্দোলন ভারতে কি বলে বাংলায় তৈরি করেছিলেন নওয়াব আব্দুল লতিফ। এই বাঙালি মুসলমানদের শিক্ষিত করে তুলতে, শিক্ষায় শিক্ষিত করতে, আর্থিক ও মানসিক উন্নয়নের জন্য তিনি যে আন্দোলন করেছিলেন তার নাম হচ্ছে তিনি একটা আন্দোলনের প্রবক্তা, এবং তিনি মোহামেডান লিটারারি সোসাইটি নামে একটি সংঘ প্রতিষ্ঠাতা করেছিলেন। বাকি সালগুলো একটু ভালো করে দেখে নেবেন। পরেরটাতে যাই, সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী তিনি আসলে এই দুইটা বইয়ের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। তিনিও অন্যতম একজন সংস্কারক ছিলেন মুসলিম সমাজের। তিনি সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। আর ভারতের মুসলিম আইন, ভারতে তিনি একজন ব্যক্তি যিনি মুসলিম হয়ে বিচারপতি হয়েছিলেন। তো সৈয়দ আমির আলী দুটি বইয়ের নাম প্রচুর পরীক্ষায় আসে, দ্য স্পিরিট অফ ইসলাম এবং আ শর্ট হিস্ট্রি অফ দ্য সারাসেন্স। এই দুটি বই ভালো করে মনে রাখবেন। এই হচ্ছে ভারতে ভারতে আন্দোলন, ব্রিটিশ আমলের আন্দোলন, হোক সেটা ব্রিটিশ বিরোধী বা সংস্কার। এবার রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপটটা একটু দেখব। আচ্ছা, সোনালী খাতুন বলছেন যে স্যারের আলোচনা দেখে মনে হচ্ছে স্যার প্রতিটা যুগেই অবস্থান করছেন। হ্যাঁ, আপনি যখন ইতিহাস পড়তে যাবেন, আপনি যে কোনো টপিক পড়তে গেলে ওর মধ্যে আপনাকে ঢুকে যাইতে হবে, তাছাড়া তো মজা পাবেন না, মনে থাকবে না, তাই না? আমার আসলে বলার আরো অনেক কিছু ছিল। হ্যাঁ, এই ইতিহাসের এই মানে ক্লাসগুলো ধরেন যে এক একটা যদি 4 ঘন্টা 5 ঘন্টা ডিউরেশন এরকম হতো, অথবা আরো অনেক যদি ক্লাস করা যেত তাহলে আরো অনেক ঘটনা বলা যেত। হ্যাঁ, কিন্তু এটা আসলে প্রয়োজন নাই, যেহেতু আপনারা চাকরির জন্য পড়াশোনা করছেন, এত ডিটেল জানার দরকার নাই। এই জন্যে যতটুকু জানার দরকার জাস্ট ততটুকুই বলছি। কিন্তু আমার মনের মধ্যে আরো কথা উথাল পাতাল হচ্ছে, আমি জাস্ট চেপে রাখছি সেগুলো। দেখেন, পরেরটাতে যাই, রাজনৈতিক দল গঠন। এতক্ষণ পর্যন্ত একটু চিন্তা করেন তো, এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো আন্দোলন দেখেছি। তিতুমিরের বিদ্রোহ দেখলাম, ফকির সন্ন্যাসী বিদ্রোহ দেখলাম, সিপাহী বিপ্লব দেখলাম, তেভাগা আন্দোলন, ইত্যাদি ইত্যাদি অনেক আন্দোলন দেখলাম। কোনোটা কি সফল হয়েছে? একটাও সফল হয়নি। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, সূর্য সেন সফল হয়েছে? সফল হয়নি। এইবার সফল না হওয়ার কারণ কি? এবার এই সফল না হওয়ার কারণ হচ্ছে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম না থাকা, রাজনৈতিক দল বা সংগঠন না থাকা। আধুনিক পলিটিক্যাল সায়েন্সের রাজনৈতিক দল বা পার্টি বা প্ল্যাটফর্ম না থাকলে একটা জাতির, একটা গোষ্ঠীর দাবি দাওয়া জানানো বা উত্থাপন করা বা পূরণ করা সম্ভব নয়। তো ভারতীয়দের মাথায়, হিন্দু মুসলিম যাই বলেন না কেন, শিক্ষিত অশিক্ষিত, কারো মাথায় এই বুদ্ধিটা আসে নাই যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করি। এই বুদ্ধিটা প্রথম যার মাথায় আসলো তার নাম হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম তিনি একজন ব্রিটিশ, তিনি একজন ইংরেজ, ব্যবসা করতে দেশে এসেছেন। তিনি ব্রিটিশ ইংরেজ হলেও তিনি শাসনের সঙ্গে যুক্ত নয়, তিনি একজন ব্যবসায়ী। এইবার এই অ্যালান অক্টাভিয়ান হিউম অনেকদিন ধরে খেয়াল করছিলেন যে দেশের বোকাশোকা লোকরা খালি আন্দোলন করে আর অস্ত্র হাতে তুলে নেয় আর ব্রিটিশদের হাতে মারা যায়। বোকা, এরা তো বুঝে না যে এভাবে আন্দোলন সফল হওয়া যাবে না। এরপর তিনি ওই সময়ে ভারতের যারা নেতৃস্থানীয় হিন্দু মুসলিম ছিলেন তাদের ডেকে নিয়ে বললেন যে ভাই, আপনারা একটা কাজ করেন, এভাবে কিয়ামত পর্যন্ত যদি আন্দোলন করেন খালি মরবেন আর ফুরাবেন, জীবনেও সফল হবেন না। সফল হইতে হলে একটা কাজ করতে হবে, আপনাদের রাজনৈতিক দল তৈরি করতে হবে। এই রাজনৈতিক দলের মাধ্যমে আপনাদের দাবি দাওয়া ব্রিটিশদের কাছে তুলে ধরতে হবে, আপনাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
এই ভারতের মানুষ প্রথম রাজনৈতিক দলের সঙ্গে পরিচিত হলো, তৈরি হলো কংগ্রেস, নিখিল ভারত কংগ্রেস, অল ইন্ডিয়ান কংগ্রেস। 1885 সালের 28 ডিসেম্বর, সালটা মনে রাখবেন, 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম নামক একজন ইংরেজের তত্ত্বাবধানে ভারতে প্রথম রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের জন্ম হলো। শুরু হলো আন্দোলন, সুগঠিত সংগঠিত আন্দোলন প্রতিবাদ। মহাত্মা গান্ধী এক সময় এর নেতৃত্ব দিলেন। ঠিক আছে, এবার কংগ্রেস, এইখানে একটা ব্যাপার ঘটলো, মুসলিম যারা নেতা ছিলেন তারা একটা জিনিস খেয়াল করলেন যে যত ধরনের সুযোগ সুবিধা দাবি দাওয়া সবকিছু হিন্দুদের ফেভারে যাচ্ছে। ওই দলে কংগ্রেসে হিন্দুও ছিল মুসলিমও ছিল, বাট সকল ধরনের সুযোগ সুবিধা হিন্দুরা পাচ্ছে, মুসলমানদের দাবি দেওয়া সেভাবে উত্থাপিত হচ্ছে না, পূরণও হচ্ছে না। তাহলে কি করা যায়? মুসলিম নেতা ওই সময় যারা ছিলেন, স্যার সলিমুল্লাহ, নব ভিকারুল মুলক, আগা খান, এই মানুষগুলো চিন্তা করলেন আমরা আর হিন্দুদের সঙ্গে রাজনৈতিক দলে থাকতে চাই না, আমরা মুসলমান, আমাদের আলাদা একটা প্ল্যাটফর্ম থাকবে। তারা 1906 সালের 30 ডিসেম্বর তৈরি করলেন মুসলিম লীগ নামক একটি ভারতের দ্বিতীয় রাজনৈতিক দল, যেটা মুসলিমদের জন্য ডেডিকেটেড ছিল। এরপরে ওই যে স্বদেশী আন্দোলন হচ্ছিল না, অসহযোগ আন্দোলন, স্বদেশী না অসহযোগ আন্দোলন হচ্ছিল, অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী যখন বন্ধ করে দেন তখন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু নামে দুজন নেতা ছিলেন কংগ্রেসের। কংগ্রেস তখন অনেক বড় একটা দল, সালটা ছিল 1922 থেকে 22 সাল। মহাত্মা গান্ধী কি করলেন? অসহযোগ আন্দোলন বন্ধ করে দিলেন। এবার ওই দলের দুজন সদস্য, একজনের নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস বা CR দাস, আর আরেকজন হচ্ছেন মতিলাল নেহেরু। এই দুজন বললেন যে না, মহাত্মা গান্ধীকে বললেন, লিডার আপনি এই আন্দোলন বন্ধ করতে পারেন, আপনি যদি আন্দোলন বন্ধ করে দেন আপনি আপনার দল নিয়ে থাকেন, আমরা আলাদা দল তৈরি করব এবং এই আন্দোলন চালিয়ে যাব। এই জন্য তারা ওখান থেকে বের হয়ে এসে স্বরাজ পার্টি গঠন করলো, স্বরাজ দল গঠন করলো। এই স্বরাজ দল আর মুসলিম লীগ, এই দুইজনের মধ্যে একটি চুক্তি হলো যার নাম হচ্ছে বেঙ্গল প্যাক্ট। বই থেকে একটু দেখে নেবেন বেঙ্গল প্যাক্ট সম্পর্কে। এই হচ্ছে ভারতের রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপট এবং 3টি মূল রাজনৈতিক দল। এরপরেও আরো অনেক অনেক রাজনৈতিক দল তৈরি হয়েছে। এরপরে যাই আমরা ক্ষমতা ধরে রাখতে ব্রিটিশ সরকারের কিছু পদক্ষেপ। এবার দেখেন তো, চিন্তা করেন তো, ব্রিটিশদের বিরুদ্ধে এত কিছু হয়ে গেল, রাজনৈতিক দল গঠন হলো, তিতুমির আন্দোলন করলো, আরো অনেক আন্দোলন হইলো, তো ব্রিটিশ সরকার এই আন্দোলন দমন করতে অথবা ক্ষমতা নিজের হাতে রাখতে কোনো ব্যবস্থা নেয়নি? অবশ্যই নিয়েছে। এবার ব্যবস্থাগুলো কি কি তার কয়েকটা মাত্র আমরা দেখব। এই ব্যবস্থাগুলোর একটি হচ্ছে রাওলাট আইন, কুখ্যাত আইন রাওলাট আইন। রাওলাট আইন কি? খুব মনোযোগ দিয়ে শোনেন। রাওলাট একজন বিচারপতি ছিলেন। ওই সময়ে ভারতে একজন ব্রিটিশ বিচারপতি ছিলেন যার নাম ছিল রাওলাট। এই রাওলাট, এই ভদ্রলোক 1919 সালে একটা আইন তৈরি করলেন। আইনের বিষয়বস্তু ছিল যে সরকার বা পুলিশ যাকে দেশের জন্য ক্ষতিকর মনে করবে, যাকে সন্দেহজনক মনে হবে, বিনা ওয়ারেন্টে তাকে অ্যারেস্ট করতে পারবে এবং যতদিন ইচ্ছা তাকে বন্দি রাখতে পারবে। ব্যাপারটা বুঝেন? একজন মানুষকে যদি ক্রাইম করে তাকে অ্যারেস্ট করতে ওয়ারেন্ট প্রয়োজন হয়, হ্যাঁ, আটক আদেশ, ওয়ারেন্ট প্রয়োজন হয়। আর তাকে আটক করার পরে বাংলাদেশের আইনে বা বর্তমান আইনে আটক করার পরে তাকে হচ্ছে যে আইনজীবী বা পরিবারের লোকের সঙ্গে কথা বলতে দিতে হবে এবং 24 ঘন্টার মধ্যে আদালতে তাকে হাজির করতে হবে। এটাই সিস্টেম, তাই না? এখন এই রাওলাট আইন ছিল এমন আইন যে যাকে ইচ্ছা তাকে তারা অ্যারেস্ট করবে এবং যতদিন ইচ্ছা ততদিন বিনা বিচারে বন্দি রাখতে পারবে। এটাই হচ্ছে রাওলাট আইন। এটা কেন করলো? কারণ এই যে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, ভারত ব্রিটিশদের বিরুদ্ধে যেই কথা বলবে তাকেই ধরে এই রাওলাট আইনের আন্ডারে অ্যারেস্ট করবে, বন্দি রাখবে, নির্যাতন করবে, যেন আর আন্দোলন না হয়। বাংলাদেশে গুম যেভাবে হতো ঠিক একইভাবে। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি রাওলাট আইন আছে? বাংলাদেশে বর্তমান ব্যবস্থায় আছে? একটু খেয়াল করবেন, বাংলাদেশ সংবিধানের 33 নম্বর অনুচ্ছেদ একটু ভালো করে পড়বেন এই ক্লাস শেষে প্রত্যেকেই। 33 নং অনুচ্ছেদ, বাংলাদেশের সংবিধানের 33 নম্বর অনুচ্ছেদ পড়বেন, পড়ে দেখবেন আমি যা বললাম এই 33 নম্বর অনুচ্ছেদের 4 নাম্বার, 33-এর 3 এবং 4-এ এই একই কথাই বলা আছে। তার মানে একটু চেঞ্জ হয়ে বাংলাদেশে এখনো কিন্তু রাওলাট আইন প্রচলিত আছে। দ্বিতীয়, ক্রিপস মিশন 1942,
1942 সালে এই যে স্যার স্ট্যামফোর্ড ক্রিপস উনার নেতৃত্বে একটি টিম ভারতে পাঠালো ব্রিটিশ সরকার, এবং তারা এসে নানাভাবে আলোচনা করলো যেন এদেশে ব্রিটিশ শাসন স্থায়ীভাবে টিকে থাকতে পারে। এবং তারা মেইনলি ওই যে কত সাল যেন 1942 দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল, তখন ভারতের মানুষ যেন আবারও ব্রিটিশকে সাহায্য করে এই আবেদন নিয়ে এসেছিল ক্রিপস মিশন। এবার হচ্ছে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন, এটি এসেছিল 1946 সালে। তিনজন মন্ত্রী, লর্ড পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার, এই তিনজন মন্ত্রীকে ক্রিপস মিশনের ব্যর্থতার পরে আবার এই তিনজন মন্ত্রীকে ক্যাবিনেট মিশন হিসেবে পাঠালো। তারাও নানাভাবে আলোচনা করে এদেশে ব্রিটিশ শাসন টিকিয়ে রাখার চেষ্টা করলো। এরপরে উপমহাদেশে ব্রিটিশ শাসনের সমাপ্ত তো করতে হবে, তাই না? উপমহাদেশের ব্রিটিশ শাসনের সমাপ্তি কিভাবে হলো? উপমহাদেশে ব্রিটিশ শাসনের সমাপ্তি হলো 1947 সালে। 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন একটি মানে এত কিছু করেও আরো অনেক কিছু বাদ পড়ে গেল। ভারত শাসন আইন ছিল কয়েকটা, এগুলো বলা হলো না, এগুলো বই থেকে একটু পড়ে নেবেন। তো এত কিছু করার পরেও শেষ পর্যন্ত ব্রিটিশরা যখন দেখলো যে ভারতে আসলে আর শাসন করা আমাদের পক্ষে সম্ভব না, তো লর্ড মাউন্টব্যাটেনকে ব্রিটিশ সরকার দায়িত্ব দিল যে মাউন্টব্যাটেন সাহেব, আপনি একটু দেখেন যে এই সমস্যার সমাধান করা যায় কিনা। মাউন্টব্যাটেন অনেক আলোচনা পর্যালোচনা তদন্ত করে দেখলো যে সবচেয়ে ভালো বেটার সলিউশন হচ্ছে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া, তাদের স্বাধীনতা দিয়ে দেওয়া। আমরা আর এখানে ঝামেলা করতে পারবো না, কোনোভাবে এদের আর শাসন করা যাবে না। এদিকে মানে তাদের অবস্থাও খারাপ, পরপর দুইটা বিশ্বযুদ্ধ করে টাকা পয়সা আর তেমন হাতে নাই। আবার এদিকে শাসন ধরে রাখাও কঠিন, নানা ধরনের বিদ্রোহ হচ্ছে, আন্দোলন হচ্ছে, কয়েকটা মিশন ব্যর্থ হলো। তো এরই ফলশ্রুতিতে মাউন্টব্যাটেন বললেন যে আমরা আর এদেরকে শাসন করতে পারবো না, এদেরকে স্বাধীনতা দিয়ে দেন। ব্রিটিশ পার্লামেন্টে এই রিপোর্ট প্রদান করলেন, এটাকে বলা হচ্ছে মাউন্টব্যাটেন পরিকল্পনা। এই পরিকল্পনার ভিত্তিতে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 1947-এর 15 আগস্ট ভারত, এই দুটি দেশকে স্বাধীনতা দিয়ে দেওয়া হলো ভারত স্বাধীনতা আইন 1947 পাশের মাধ্যমে। আর এরই মাধ্যমে ব্রিটিশ শাসনের দীর্ঘ ইতিহাসের পরিসমাপ্তি ঘটলো। তো ব্রিটিশ আমলের যেহেতু পরিসমাপ্তি ঘটে গেছে, আমি আর এখানে বকবক করে কোনো লাভ নাই। আপনাদের আজকে ব্রিটিশ আলোচনা করলাম, ব্রিটিশ শাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সংস্কার এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আমি যেই বিষয়গুলো বললাম এবং পড়তে বললাম, এই বিষয়গুলো ভালো করে পড়বেন। আশা করি এর মধ্যে থেকে আপনি সকল কিছু কমন পাবেন। এবং ইতিহাসটা আজকে আপনি তো প্রচুর ইতিহাস পড়েছেন, ইতিহাসের ক্লাস করেছেন, আজকে আপনার ব্রিটিশ আমলের ইতিহাসটা পড়তে এবং শুনতে কেমন লাগলো সেটিও একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, কার্পণ্য করবেন না, আমি দেখব কমেন্টগুলো। তো শেষে বলবো, যারা ভালো একটা চাকরির প্রস্তুতি নিতে চান, আগামী শনিবার থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষা দিতে হলে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হতে হবে। আর গ্রুপে যুক্ত হতে হলে অবশ্যই এই বইটি আপনাকে কিনতে হবে। এই বইটি কিনে মাত্র 350 টাকা দিয়ে বইটি কিনেন এবং আপনার লাইফ চেঞ্জিং একটা ডিসিশন হবে। এবং এই জার্নির শেষে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার অবস্থান কোথায় ছিল এবং তখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সো আজকে আর কথা বলবো না, আমি শাহিন স্যার এখানেই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।